ঘটনাটা আজ থেকে 14-15 বছর আগের আর কি। তখন ওই ক্যাম্প থেকে হঠাৎ করে ডাকাতের বিলে ওর ওই পারে ক্যাম্পে কল করলো যে একটা মহিলা মারা গেছে, একটা লাশ আছে আর কি, নিয়ে যাইতে হবে। তখন আমার চাচা ওখানে হাবিলদার আর কি, সম্পর্কের চাচা হয় আমার হাবিলদার, তার উপর অফিসার বলল যে হ্যাঁ, তার নাম ছিল হচ্ছে মালিক, তুমি 3-4 জন লোক নিয়ে তুমি একটু আসো, একটা লাশ আছে উপরের থেকে আমারে কল করছে, প্লাস চেয়ারম্যান সাহেব বলছে লাশটা এখানে রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। পরে তারা এখন চাচা বলতেছে না, এই রাত্রে এত রাত্রে আমরা যাব কিভাবে, লাশটা সকালে আনি। কয় না, যাইতেই হবে, এখন যাওয়া লাগবে। পরে চাচা এখন চাকরি বাধ্য হয়ে সে রওনা করলো আর কি। 4 জন সিপাহী, অস্ত্র তাদের কাছে তখন রাইফেল আছে, বড় বড় অস্ত্র নিয়ে মোটামুটি রওনা করলো। চাচা বাদে 3 জন, মোট 4 জন লোক, 4 জন পুলিশ। হাঁটতে 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 তারা চলে গেল বিলের ওই পারে। রওনা দিছিল সন্ধ্যায় ভাইয়া, ঠিক আছে, সন্ধ্যায় রওনা দিছে। যাইতে যাইতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। আচ্ছা, এখন চেয়ারম্যান সাহেবের যায় বলছে, চেয়ারম্যান সাহেব তো আমরা নিতে পারবো না, আপনি লোক দেন, লোকে নিয়ে যাবে, একটা খাইটার মতো কইরা 4 জনে নিয়ে যাবে আর কি, কোনো গাড়ির রাস্তা না ভাইয়া, ওই খাইটাই নিয়ে যাইতে হবে, বিল পাড়ি দিতে হবে একটা, ঠিক আছে। এখন চলছে, বিল পাড়ি দিবে। এখন চেয়ারম্যান 2 জন পাইছে, চকিদার তার আর পাশে একজন, মোট যেভাবে হোক তারা 4 জন লোক অ্যাডজাস্ট করছে। চেয়ারম্যান সাহেব নির্দেশ দিছে, যাও নিয়ে যাও, পুলিশ আছে, তোমাদের কিসের ভয়। পুলিশ ওরা নিল সব লাশ গোছার করলে। ভাইয়া লাশটা চাচা যা বললো যে আমি দেখছি লাশটা মানে গলায় দড়ি দিছে তো, মানে জিব্বা বেরোয় গেছে, তার একটা ভয়াবহ অবস্থা আর কি, জিব্বাটা বেরোয় গেছে। পরে তাড়াতাড়ি ঢাইকে চলো যাই, আমরা দেরি না করি। রওনা দিছে রাত 10:30 কি 11:15 বাজে। বিশাল বিল, অন্তত 1-1.5 ঘন্টা হাঁটতে হবে ওই লাশ নিয়ে। হাঁটতেছে, হাঁটতে 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 এই বিলের মিডিল পয়েন্টে আসছে। এখন আমার চাচারা পুলিশ যে তোমরা আসো, আমরা হাঁটতেছি, আগাই যাই। হ্যাঁ, তারা অস্ত্র নিয়ে আগাই যাচ্ছে, লাইট আছে হাতে, চলছে। বাস কিছুক্ষণ পরে আর কি পুলিশ বেশ কিছু দূর চলে গেছে, প্রায় 1/2 কিলো, আর এরা পিছনে আছে, আস্তে আস্তে লাশটা নিয়ে হাঁটতেছে। সেই মুহূর্তে এখন কিছুক্ষণ পরে একজন মানে মনে করলো যে যেখানে লাশটা নড়তেছে, মনে সন্দেহ আর কি, নড়তেছে। এখন বলে কি লাশ লড়ে না কি, বুঝলাম না তো আমি সমস্যা। হ্যাঁ, মনে হয় মনের ভয়, হাট, ঠিক আছে। আর ওই পাশের লোকরে আরেকজন খোঁচা দিচ্ছে, কিরে এভাবে নড়ে কেন, বুঝলাম না তো। আরে মনের ভাই, তুই বেটা হাট দি, যা হয় হোক, হাঁটি। চলতেছে বেশ কিছু দূর যায়, দেখে হঠাৎ করে দেখে আর কি লাশটা ওই খাইটার পরে বসে আছে। এইটা যাই দেখছে, দেখার পরে আর কি একজনে দেখছে, দেখি নাম দিই তোরা তো, এটা তো আমি প্রস্তাব করবো আর কি, একটু আমার জরুরত আছে আর কি, আমি পাশে যাব। যেই উনি এই কথা থুইতে গেছে, লাশটা আবার পড়ে গেছে, মানে বসে গেছে। বসার পরে যেরকম ছিল সেরকম স্লিপিং, মানে শুয়ে আছে। এখন ওরা এইটা দেখার পরেই মোটামুটি একজন গেল প্রস্তাব করতে, আর একজন 2 জন গেল, ওরা 2 জন চলে গেছে, আর আসে না। তারপরে আর 2 জন, ওরা আসে না, ওরা চলে গেল। পুলিশরা ডাকতেছে, তারা ফেরে না, কয় তোমরা আসো, ঠিক আছে। ও স্যার দাঁড়ান, কয় বেটা আয়, তোরা কি দাঁড়াবো আমরা, তোরা আসতে থাক, ঠিক আছে। আসতেছে, এখন আসে না, কি ব্যাপার। ওরা মানে লাশটা ফেলে থুয়ে 4 জনই বিদায় চলে গেল। ওই বাড়ি না কোথায় চলে গেছে এটা আর চাচা জানাই নাই। এবার চাচারা বলতেছে, কিরে এতক্ষণ হয়ে গেল লাশটা নিয়ে আসতেছে না কেন, ওদের সারা শক্ত নাই, ঠিক আছে। চাচারা হাবিলদার তো, চাচা বললো এই তোমরা ঘোরো দেখি পিছন দিকে, চলো আবার। কেন স্যার, ওরা তো আসতেছে না। মেয়ে আমরা কত দূর চলে আসি, আটো পিছনে যাই। আর পিছনে যাই দেখে আসে কি অবস্থা আর কি, যে ওরা একটু লাশটার কাছাকাছি গেছে, হ্যাঁ লাইট মারছে, এখন দেখে লাশটা দাঁড়ানো। ঠিক দাঁড়ানো দেখে ওরা তো একদম তাজ্জব হয়ে গেছে, কি অবস্থা, চোখ দুটা এরকম বড় বড় করে তাকায় এটার দিকে আর কি, চাচা পুলিশের দিকে, ঠিক আছে। ওরা ভয় পাইছে, ভয় পাওয়ার পরে আর কি কয় এদিক যাও না তোমরা, আমরা পিছন দিকে হাঁটো, লাজ যা হয় হোক,
তোমরা এদিক চলো। পিছন দিকে হাঁটা দিছি, আর এইরকম ওই মাটির ডেলা আছে, ডেলা দিয়ে আর কি ওই লাশটাই মারলো, একজনের ঘাড়ে লাগলো। আচ্ছা, লাগার পরে চাচা ওরা আবার ফিরছে, দেখে ও এরকম ডেলা নিয়ে আসতেছে আর মারতেছে। তখন চাচা কি করবে আর কি, সে হাবিলদার তো, সে কমান্ড করলো রাইফেলে গুলি ভরো। গুলি ভরলো, একটু দূরে যাই, সবাই অ্যাটেন্ড নিয়ে, ঠিক আছে ফায়ার, গুলি করে দিল। ঠিক আছে, 2 জনে গুলি করলো, 2 জন দাঁড়ায় আছে। লাশটা সিটে যায় পড়লো ভাইয়া 10 থেকে 12 হাতে দূরে। পড়ার পরে চাচারা আর এইদিকে যাবে না, যে পিছন দিকে যাও, ও যা করে করুক, ঠিক আছে, আমরা সামনে আগাবো না, পেছন দিয়ে আমরা চলে যাই আমাদের ক্যাম্পের দিকে। ঠিক আছে, ক্যাম্পের দিকেই চলছে ভাইয়া। তারা আগায়, লাশ পিছন থেকে আবার আসছে, আবার গুলি করছে। এইভাবে মনে হয় 36 রাউন্ড গুলি করছে লাশটার গায়ে। আচ্ছা, ঠিক আছে, এর ভিতরে ওই গুলির সাউন্ড, ওই যে ছিল ক্যাম্প ছিল, ক্যাম্পের অফিসার ঠিক পাইছে যে গুলির সাউন্ড হচ্ছে, নিশ্চয়ই ওদের ডাকাত পড়ছে, আর নয় যে কোনো একটা কিছু হয়েছে, তোমরা কে কোথায় ওঠো। ঠিক আছে, ওইটা সে পুলিশ যা ছিল ওখানে কয়জন নিয়ে রওনা করছে বিলের ভিতরে, চলো যাই। যা চাচা এখন ওই লোকজন সব অফিসার নিয়ে রওনা করছে। আস্তে আস্তে এখন দেখতেছে চাচা, তারা পুলিশটা আসতেছে, কি হয়েছে, কি ব্যাপার, তোমরা এইভাবে গুলি করছে, কারা, গুলির শব্দ কেন? বলছে এই ঘটনা স্যার। তখন আর কি স্যার বলতেছে, আচ্ছা এখন লাশটা কি অবস্থা? কয় স্যার ওইদিক যায়েন না, এখন তো আসতেছে না, আপনার ওইদিক যায়েন না। তখন ওই অফিসার বললো, যা হয় হোক, ও যেভাবে হোক, আমরা সবাই ক্যাম্পে চলে যাই, সকালে দেখা যাবে আর কি লাশের, যা হয় হোক ওটা আমরা জানি না। নেক্সট সারা সবাই ফাঁড়িতে চলে আসে, সকালবেলা যায় দেখে লাশটা মোটামুটি আর কি পড়ে আছে ওখানে, কিন্তু গুলি যেগুলো গুলি করলো ঠিক সেই কয় রাউন্ড গুলি লাগছে, গুলিগুলো বিদ্ধ। মর্গে দেখি ঢাকা মেডিকেলের মর্গটা কীরকম, তো আমি ওনাকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে অনেক সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো একদিন উনি আমাকে অনেক জোর করলো, চলেন আজকে যাবোই, যেভাবে হোক আজকে যাব। তো এটা ছিল আপনার প্রায় 4-5 মাস আগে ঘটনা, রমজান ঈদের পরপর এটা হয়। দুপুরে ছিল তখন সময় প্রায় 1-1:30 মতো। ওই সময় তো প্রচণ্ড গরম ছিল, অনেক গরম ওই দিনটাতে। তো আমি বসকে নিয়ে যাই, যাওয়ার পরে আমি যাইতে চাই আবার যাই না, এমন সময় মানে আমার কাছে খুব ভয় লাগতেছিল, কারণ আমি এগুলো অনলাইনে অনেক সময় দেখতাম, তো রাত্রে ঘুমাইতে পারতাম না। তো আমি গেছিলাম, যাইতে 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 আমি কিন্তু মানে ওই জায়গা কিন্তু চিনি, মর্গে চিনি, কিন্তু আমি যাবো না এমন এক্সকিউজ দেখে বিভিন্ন লোককে জিজ্ঞেস করতাম যে ভাই কোথায়, এমন কি। পরে যাই হোক যাই, যখন আমি মর্গের ওদের যে মর্গের যে পাশে বলতে কি ওটার ভিতরে যখন আমি প্রবেশ করি বাহিরের সাইডটা, তো ভাইয়া যে মর্গে যারা থাকে ডোম, ওরা হয়তো বিভিন্ন ধরনের প্রাণী খায়, শুকর টুকুর বা কিছু খায়, ওরা কিছু রাখতো ওখানে, ওরা পালে। তো ওইটার যারা বিশ্রী গন্ধ, আমি কখনো শুকরের গন্ধ পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে লাশ বা অন্য কিছু গন্ধ হইতে পারে। আবার যে ড্রেনেজ ছিল, তো দুপুরের সময় ভাইয়া মানে রক্তের যে একটা গন্ধ, বিশ্রী একটা গন্ধ, আমার নাকটা সব বন্ধ হয়ে গেছে। আমি মানে তখনই একদম নরম হয়ে গেছি যে আমার শেষ। তো বস উনি বুঝতে পারছে, উনি আমাকে হাত দিয়ে ধরে ফেললো, বললো মেহেদি কুল ডাউন, আপনি নার্ভাস হলে কীভাবে, চলেন ভিতরে যাই। তো ওনার সাহস পেলাম। আর ওই জায়গাটাতে যা ছিল যে আপনার 2টা অ্যাম্বুলেন্স ছিল, একটা ভ্যান ছিল, আর 2-3 জন লোক ঘোরাফেরা করতেছে, আর আশেপাশে কোনো লোক নাই। তো আমি যে কাউকে জিজ্ঞেস করব যে ভাইয়া এখানে, ওখানে আমি এটা বলে রাখি, নামটা কি বলবো, ডোমের নামটা বলবো? আচ্ছা, তো ওখানে প্রধান যে ডোমের নাম হলো রমেশ। তো রমেশের কথা আমি অনেকেই শুনতাম, মানে ঢাকা মেডিকেলের ডোম, রমেশ শুনতাম, সবার মুখে, স্টাফদের মুখে শুনতাম। তো আমি ভিতরে যাওয়ার অনুমতি কীভাবে নিব? তো একটা লোককে দেখলাম যে ঘুরতেছে, একটা দানবের মতো, লোচা লম্বা, আর একটু হিন্দু, তো ওনার হাতে আবিজাবি পরা ছিল। আমি ভাবছিলাম মানে উনি রমেশ। তাই আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এক্সকিউজ মি ভাইয়া, এখানে রমেশকে? তো উনি বললো কেন বলছে ভাইয়া, আমি ভয়ে, কেন বলছে, হয়তো উনি কিছু একটা, যে ভাই রমেশ ভাইয়ার নাম শুনছি অনেক, আমি ওনার সাথে দেখা হয়নি, দাদার সাথে একটু দেখা করার জন্য আসছি, আর আমার বস আছে এখানে, আমি ঢাকা মেডিকেলে জব করি, আমি একটু দেখবো মর্গটা, একটু দেখবো যে ভিতরে কীরকম। তো বলতে দেখবেন আপনি? হ্যাঁ দেখবো। তো তারপরে আমি ভিতরে যাই, উনি একটু, তখন তো আমার কাছে ভালো লাগে, উনি সফট হয়ে গেছে। তো উনি আমাকে বলতেছে যে একটা ছেলেকে দিল, আসো এদিকে আসো, আইসা ওনাদেরকে একটু ভিতরে নিয়ে যাও, 2টা বডি আছে দেখে দিয়ে আসো। তো একটা বডি আসে ভাইয়া, সেটা হলো, নাম হলো মিজানুর রহমান নামে, বয়স 42 লেখা আছে ওখানে, ওনার বডির উপর লেখা আছে মিজানুর রহমান 42 ইয়ার্স। তো ওনার বডিটা দেখলাম যে ভাইয়া মাথার যে খুলিটা, ওইটা যে ওরা কাজ করছে, তো মাথার খুলিটা মানে একদম বিশ্রী অবস্থা, আমার উপর থেকে দেখাইছে হালকা, আর পেটে কিছু নাই, একদম স্লিম,
যে একটা বোর্ড রাখলে যেমন মনে হয় একদম স্লিম শুয়ে আছে ইয়ার উপরে, টলির উপরে। তো আমি ওইটা দেখে ভাই আমি ওখানে মানে মানসিক দিক থেকে অনেকটাই আমি হয়ে যাই, দুর্বল হয়ে যাই। তো আমার বস আমাকে মানে এই যে সিনার উপরে হাত দিয়ে ধরে রাখছে, খাপ্পা ধরে রাখছে। ধরার পরে ওই ছেলেটা আমাকে ভিতরে নিয়ে গেল, একটা ভিতরে ওখানে ফ্রিজে আছে আর একটা বডি আসছে। তো আমাকে বললো যে এই বডিটা একটু আগে আসছে, এটা হলো যে তখন ভাই যে মাদকের যে একটা ইয়ে ছিল না, ক্রস ফায়ার হয়েছে, তো এটা হলো ক্রস ফায়ারের লাশ। তো ক্রস ফায়ারের লাশ, কিন্তু লোকটা বয়স কত আমাদের চেয়েও হয়তো কম হইতে পারে, কিন্তু দাঁড়িয়ে রাখছে তো 25 এরকম হবে, 25 বা 24। তো ওনাকে দেখলাম দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, একটা শার্ট, আর ওনাকে যে যেখানে ফায়ার করছে বুঝছেন, ওইটা হলো আপনার বুকের ডান পাশে, ওই জায়গাটা ছিদ্র হয়ে আছে আর পুরো বডিটা রক্তাক্ত অবস্থা। তা হাসতেছে, মানে চেহারাটা একটু হাস্যোজ্জ্বল মনে হচ্ছে আমার কাছে, আর চোখ দিয়ে তাকে আছে। আমি ওই লোকটার পায়ের কাছে আমি দেখতেছি আমার দিয়ে তাকে আছে, আর বস ওর মাথার ওই সাইডে, বস দেখতেছে বসে তাকে আছে। আমি সাথে সাথে বসের কাছে চলে আসলাম। আসার পরে ওখানে আমি ওই লোকটার দিকে প্রায় 5-7 মিনিট তাকিয়েছিলাম। তাকিয়ে থাকার পরে তো ওই ছেলেটা আসলো, ছেলেটা পাশে ছিল, ও বলছে ভাই আপনি কি ফ্রিজেরগুলো দেখবেন? তো বস বলছে হ্যাঁ দেখান। বস আসলে কি একটু সাহসী লোক, তো উনি আমাকে জড়িয়ে ধরছে। এখন জড়িয়ে ধরছে যে আমি পড়ে যাই বা এটা কিছু যেন না হয়। তো খোলার সাথে ভাইয়া ওই যে বরফের যে একটা বাষ্প আছে না, ওইটা আসছিল নাকে মুখে, আমার কাছে ওইটা বিশ্রী লাগছিল। আর গন্ধ, বিকট গন্ধ, মানে পুরো মনে হচ্ছে পুরো মর্গের যে ইয়াটা আপনার বিল্ডিংটা পুরোটাই গন্ধ আমার কাছে মনে হচ্ছে। লাশগুলো কিছু কিছু লাশের মাথা, যেগুলো মাথা ভালো, মানে যেগুলো মাথা ভালো ওগুলো মাথা বাইরের সাইডে, আর যেগুলো মাথা খারাপ পা ভালো ওগুলো পা বাইরের সাইডে দেওয়া। তো ওই ফ্রিজটার ভিতরে প্রায় 15-16টার উপরে লাশ হবে, একটার উপরে একটা রাখা। তো লাশগুলো দেখে ভাই আমার সাথে সাথে আমার লোম সব দাঁড়িয়ে যায়, মানে আমি কথা বলতে পারতেছি না। কি একটা মহিলার লাশ দেখলাম, মানে পা দেখে মনে হচ্ছে যে মহিলা। তো মহিলাটার সালোয়ার পরনে ছিল আর পাতাগুলো বাইরে হয়ে আছে। তো দেখলাম, আমি আর বসকে কিছু বললাম না, আমি চুপটি মেরে আসলাম। তো উনিও দেখলো ওখানে, কখন দেখার পরে তো ওই যে ডোমের রমেশের যে ভাই ছিল ও ডাক দিল, ভাই এদিকে আসেন। গেলাম, যাওয়ার পরে উনি বলল যে আর কি কিছু দেখবেন এখন? তো পরে বস বললো যে আমি একটু ওই যে মর্গের ভিতরে যাব, যেখানে আপনারা একটু ওগুলো করেন, কাটাছাড়া করেন, পোস্টমর্টেম করেন, যেখানে দেখবো। তো উনি বলতেছে এখন কি দেখবেন, এখন তো হাতে কাজ নাই, যে কাজটা আসছে, বডিটা যেটা আসছে ওইটার কোনো পেপারস আমাদের হাতে আসে নাই, ওটা হাতে আসলে তারপর আমরা কাজ শুরু করব। আর আমাদের কাজ যখন হয় তখন দেখতে পারতাম হয়তো। আর তাছাড়া যদি আমাদের সাথে স্যার থাকে, যে ডক্টর থাকেন ওখানে, উনি থাকলে নাকি ভিতরে অ্যালাউড না, আর উনি ছাড়াওভাবে তারা কাজ টাজ করে না। চলেন এইভাবে সাধারণত দেখেন, চলেন দেখি। তো বস আমার নিয়ে গেল। তো গেল ভাইয়া, যে দরজাটা ছিল মানে মর্গের যে দরজা যেখানে পোস্টমর্টেম করে, রুমটা দরজাটা দেয়া ঢুকতে যাই, আমি পা দেই আবার দেই না। চিন্তা করছি বস যদি ভিতরে যায় তাহলে আমি বাইরে কীভাবে একা থাকবো। তো ওই চিন্তা করে আমি বসের সাথে যাই। যাওয়ার পরে বস প্রথমে দেখালো যে বেসিনটা, ওখানে যে বেসিন আছে মানে একদম নোংরা, বলতে মনে হয় ওয়াশ ওভাবে করে না। আর ওয়ালের চারপাশ থেকে আপনার মানে রক্তের যে কি গন্ধ, মানে মনে হচ্ছে যে আমি যেদিকে তাকে ওদিক থেকে মানে রক্তের গন্ধ পাইতেছি, নাকে মুখে রক্তের গন্ধ আসতেছে। আর বমি যে করবো, মানে বমি করার মতো পরিবেশ না এখানে। বমি করলে হয়তো ওই যে দুজন ডোম ছিল তখন, আর বস ছিল, আমি ছিলাম, বাধ্য হয়ে অনেক চুপটি মেরে দাঁড়িয়ে থাকি। তারপরে বস ওনার কাছ থেকে জানতে চাইলো যে আপনি এখানে কত বছর আছেন। উনি বললো যে আমি 2001 সাল থেকে আছি, এটা আমাদের প্রত্যেক সূত্রে পাওয়া। আর বস জিজ্ঞেস করলো যে আপনার মানে পরবর্তীতে আপনাদের পরে যে আপনার বাচ্চা কাচ্চা আছে ওরা আসবে কিনা, ওদেরকে দিবেন কিনা? ওরা বললো না ভাই, আমরা এখানে ইনভলভ হব না, আমরা হয়েছি কিন্তু আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে আমরা ওদেরকে এখানে ইনভলভ করবো না। কেন? আসলে আমাদেরকে ভালো চোখে দেখে না। আমি যখন বিয়ে করতে যাই দেন তখন আমার শ্বশুর বলে যে ছেলে কী করে? ছেলে ঢাকা মেডিকেলে কাজ করে, মর্গে কাজ করে। তখন বলতেছে যে না, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তো আমার মেয়েকে কুটি করে ফেলবে, যার কারণে আমি দিব না, জাস্ট ওটা বাদ দিলাম। তারপর উনি আমাকে যেটা দেখালো ভাইয়া, ওটা হলো যে ইনস্ট্রুমেন্টগুলো। উনি কোনটা মানে খুলি কোনটা দিয়ে, কোন হাতুড়ি দিয়ে খুলি করে। প্রথমত এই যে ব্লেড দিয়ে কাটে, ওই ব্লেড দেখাইলো। আবার হলো যদি কাটার পরে খুলি বাড়ি দেয় যে হাতুড়ি দিয়ে, ওটা দেখাইলো। আবার যে কাইতুন বলি আমরা, ওগুলো দিয়ে সেলাই করে, ওগুলো দেখালো। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট উনি লাড়াছাড়া করে দেখাইতেছে, আর বস ওগুলো দেখতেছে। দেখার পরে 4টা টলি ছিল ওখানে আপনার, যে যেখানে করে টলি না, ওটা কি বলে যে যেখানে লাশ রেখে আপনার করে পোস্টমর্টেম করে। আচ্ছা, দেখানোর এক পর্যায়ে তো বস জিজ্ঞেস করলো যে আপনার এই 17 বছর এক্সপিরিয়েন্সে আপনি কি এমন কোনো ঘটনা ফেস করছেন
যেটা আপনার কাছে খুব খারাপ লাগছে। তো উনি কিছু বলতে চাইলো না, উনি বললো না, উনি বের হয়ে গেল, না ভাইয়া বলা যাবে না। উনি বের হয়ে গেল। ওনার সাথে যে ছিল ও মানে দেখতে শুনতে একটু হাস্যজ্জ্বল মনে হয়েছে আমার কাছে, একটু হাসি খুশি কথাবার্তা, কিন্তু মানে হিংস্র লাগছে আমার কাছে দেখতে, একদম কালো, কুটকুটে কালো, আর বডি ফিগারও হেভি, আর কত এজ 32 বা 35 এরকম এর হইতে পারে। তো নিজে সাহস করে বললো যে একটা কাজ ছিল আমরা কিছুদিন আগে করছি, ওইটা হইলো আপনার একটা মহিলা অ্যাক্সিডেন্টের রোগী, মহিলাটা প্রেগনেন্ট ছিল, আর প্রেগনেন্ট ছিল এমন সময় হয়তো কিছুদিন পরে তার ডেলিভারি হইতো এমন একটা অবস্থায়। তো মহিলাটা অ্যাক্সিডেন্ট হয় পিকআপ ভ্যানের সাথে, হওয়ার পরে মহিলার যে নিচের যে অংশটুকু পাড়গুলো ওগুলো ভালো থাকে, আর মাজা থেকে আপনার উপরের অংশগুলো থেতরে যায়। আর পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটাও নাকি যখন ওরা পোস্টমর্টমে আনছিল, বাচ্চাটা দেখে ওর খুব মানে লাগে, কষ্ট হয় বাচ্চাটা দেখে। বাচ্চা তো দেখা যায় না, হাতটা এগুলো দেখে আর কি মনে হয়েছিল ওর কাছে কষ্ট হয়েছিল। তো ওইটা কোনো রকমভাবে ওরা ইয়েটে করে বিভিন্ন ধরনের যা করে আর কি ওরা করে রেখে দিল, কিন্তু ওইটা ছিল বেওয়ারিশ লাশ। ওইটা কেউ ওইভাবে শনাক্ত করতে পারে নাই, পরে মানে এটা হয়ে গেছে, কিন্তু বললো যে ওই লাশটাই ফ্রিজে আছে। তো বললাম যে কোনটা, ওই যে মহিলার পা দেখা যায় ওইটা? হ্যাঁ। আমি কোন সাহসে আমি জানি না, আমি আবার গেলাম যে লাস্টে আরেকটি দেখবো। ফ্রিজ খোলার পরে আমি দেখলাম অনেকক্ষণ দেখছিলাম, প্রায় 7-8 মিনিট। আমি ওই যে আপনার ক্রস ফায়ারের যে লাস্টটা দেখলাম ওইটা, আর এটা অনেকক্ষণ দেখছি। দেখার পরে আমি যখন ওখান থেকে বের হবো মানে বিশ্বাস করবেন আমি মানে নিজেকে শক্ত করে রাখার মতো আমার মানে ওরকম সক্ষমতা ছিল না। তো আমার এখন খুব খারাপ লাগতেছে, বুঝতে পারছি আমরা। হ্যাঁ, তারপরে আমি বসকে নিয়ে আসলাম ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়েছি ওখানে ঘুরতে ঘুরতে। আর দ্রুত ভাইয়া যে মানে আরও রক্ত গন্ধটা মানে আরও বেশি খারাপ লাগছিল আমার কাছে। পরে গেটের সামনে আসলাম, আমার মোটরসাইকেল ওখানে পার্কিং করা ছিল। তো বস আমাকে বললো যে মেহেদি কিছু খাবেন? না বস, আমি এই পরিবেশ থেকে আসছি, আমার কিছু খাওয়াবে না, পানি খান? আমাকে না বস, পানিও খাবো না আমি এখন। তো ওখানে অনেকক্ষণ আমি বস চুপটি মেরে বসে থাকি। বস আমাকে অন্য সেন্সে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, গল্প করে। তো 3টা বাজে, 3টার সময়, 3টা না 3:30টার সময় আমি ওখান থেকে রওনা করে বাসায় আসি। ওই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। বাসায় এসে আমি গোসল করে খাওয়া দাওয়া করতে যাই, আমার পেটে আর ভাত যায় না। আমি বারবার ওই যে লাশটা, যেটা ক্রস ফায়ার লাশ, ওই মহিলাটার লাশ, আর যেটা পোস্টমর্টম করা হয়েছিল ওই লাশ, ওগুলো দেখতেছি, মানে চোখের মধ্যে বাঁচতেছে আমার। তো আমি বসের কাছ থেকে অনুমতি নিয়ে ওদিন আর বিকালে আর কাজ করতে যাই না গিয়ে আমি একটু বাসায় থাকার চেষ্টা করি। তো বাসায় একটু ঘুমাই, ঘুম আর আসে না। পরে আমি ওদিন আপনাদের এখানে FM রেডিও শুনছিলাম, শোনার পরে কোনো দেখতে ভালো লাগতেছে না, কোনো ধরনের ইন্টারভিউ আমার ভালো লাগে না। পরে আমার বাসায় ওই দিন আমার ছোটো ভাই ছিলাম, আমার ফুল ফ্ল্যাটে আর কেউ ছিল না। তো ওই দিনটাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, যে আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, দিয়ে ঘুমটা আসে কিনা, ঘুম আসতেছিল না। পরে আমি ঘুমাইছি। তো প্রতিদিনের মতোই ভাইয়া আমি একটু বলে রাখি, আমার যখন বয়স মানে মোটামুটি প্রাপ্ত বয়স হয়, তারপর থেকে আমি আপনার সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি, এগুলো না পড়ে কখনো ঘুমাইতে পারি না, ঘুমও হয় না। আর আমি স্বপ্নের মাঝে বিভিন্ন ধরনের মানে ভৌতিক জিনিস দেখি, মানে ভৌতিক বলতে খারাপ জিনিস দেখি। পরে ওদিনের মধ্যে সব কিছু পরে আমি শুইলাম, বুকে ফুটে দিয়ে শুইলাম। শোয়ার পরে আমি রাত্রে ভাইয়া স্বপ্নে যেটা দেখি সেটা হলো যে লাশটা, বাচ্চার যে বর্ণনাটা দিল, বাচ্চারা কান্না করতেছে, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে কান্নাটা হয় না, ওরকম কান্না না, ওরকম টন, বাট অন্য একটা মানে মনে হচ্ছে অন্য ধরনের কান্না করতেছে। আর মহিলাটা হা করে তাকে আছে, আর ওনার সাথে যে ক্রস ফায়ারের যে লাশটা ছিল ওইটা খিলখিলে হাসতেছে, আর খুলি বের করা, আমি ওইটা দেখতেছি। আমি এখন মানে চারিদিকে দেখতেছি আমার পাশে কোল বালিশ ছিল, ওই বালিশটা আমি ছিঁড়ে মানে চাপটি করতে করতে ঘুমের মাঝে ওইটা ছিঁড়ে যায়, আর আমিও প্রচণ্ড কান্না করতে থাকি। তো আমি যে কান্না করি আমি আর জানি না। তো আমার ছোটো ভাই রাত্রে আমার পাশেই ঘুমায়, ওরে আমি অন্য জায়গায় ঘুমাইতো। তো ওদিন আমি আমার খাটে আমি রাখি, আমার পাশে সে ঘুমানোর পরে ও রাত্রে কান্নার শব্দ পেয়ে হয়তো ভাবছে হয়তো অন্য কোনো কারণে আমি কান্না করতেছি বা ওটা কিছু, যে আমার বুকে হাত দেয়, মানে মেবি বলছে হাত দিচ্ছে বুকে আমার শরীরে স্পর্শ করার পরে আমি নাকি আবার ঠিক হয়ে গেছি, আমি আর জানি না। সকালে ঘুম থেকে উঠে যেটা হয় ওদের যে আমি দেখি যে আমার বালিশটা মানে যে পানির ছাপ পড়লে যেভাবে কালো দাগ হয় না, দাগ হয়ে আছে। তো আমি ওকে বললাম যে কী হলো, আমার বালিশ ভিজা বা এমন দাগ কেন? পরে বলছে আমি রাত্রে কান্না করছেন কেন? আমি রাত্রে কান্না করছি। পরে আমার ওই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছে। তারপরে আমি প্রায় 10-15 দিন আমি ওগুলো এখনও আমার মাঝে মাঝে যখন মর্গের সামনেতে যাই আমার ওগুলোই ফেস করি। আর রাত 12টার পরে আমি কখনো একা বেরোতে পারি না,
আজকে এই জন্য আমার সাথে আমার ভাইকে নিয়ে আসছি, বড় ভাইকে, যে আমাকে উনি সাপোর্ট দেওয়ার জন্য। আমি গ্লাস দিয়ে তাকায় দেখতেছি যে লাশটা এখানে বসা, আমার এই সিটটাতে বসা, হেলান দিয়ে বসা, আমার পুরো ঘাড় পশম দাঁড়ায় গেছে ভয়ে। আমি দেখতেছি যে আমার গাড়িতে সেম লাশটা, একটা লাশ আমার রাস্তার উপরে শুয়ে আছে। যেহেতু আমরা অ্যাম্বুলেন্স চালাচ্ছি, অনেক সময় অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন আমরা সুসাইডের লাশগুলো যখন নেই, তখন হয়তো অনেক সময় যদি ধোয়ায় না নিলে অনেক সময় খারাপ লাগে বা অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়। তো আমার সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাকে বলতেছি। মনপুরা, ভোলা মনপুরা লাশ যাবে ঢাকা মেডিকেল থেকে, তখন বাঁচতেছে রাতে 10টা। এখানে আমি তখন ঢাকায় ডেড বডিটা যখন আমি নিয়ে যাব, তখন ইনি যে গাড়ি ভাড়া করছে, আমার কোম্পানি ভাড়া করছে। ভাড়া করার পরে আমাকে কি করলো, পার্টির নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি বললো যে আপনি ঢাকা মেডিকেল আসেন। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতে, ওইটাতে আপনার যখন দিয়ে পোস্ট মডেল করে রুগী লাশগুলো ওদিক দিয়ে বের করে। যখন আমি ওইখানে গেছি, যাওয়ার পরে এখন দেখতেছি যে সবাই হিন্দু। আমি জিজ্ঞাসা করলাম কি এটাকে হিন্দু? হ্যাঁ লাশ হিন্দু। তো আমি বললাম যে কিভাবে মারা গেছে? তো বলতেছে যে ফ্যামিলির সাথে ঝামেলা করে, তো সে বিষ খাইছে, বিষ খাওয়ার পরে মারা গেছে। তো আমি কি করলাম যে মনের ভিতরে ভয় চলে আসছে। আমি তো সবসময় হেল্পার নিয়ে যাই, তো ওই দিন আর হেল্পার ছিল না। যেহেতু হিন্দু লাশ তো বুঝছেন, যেহেতু ধোয়া নিচ্ছে না, আর একা যাবো রাতের বেলা, যে আমি আবার ওইটা নামায় দেওয়ার পরে আবার আসতে হবে, কিরকম জানি নিজের ভিতরে একটা ভয় চলে আসছে। আমি তখন লাশটা গাড়িতে তুললাম। তোলার পরে আমি এই আপনার সাইনবোর্ড পাড়াইতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। যখন আমি কাশপুর পাড়াচ্ছি তখন বাঁচতেছে রাতে 11:30। যাই হোক, আমি কচুয়া দিয়ে ঢুকলাম। কচুয়া দিয়ে ঢুকে যখন চাঁদপুর আপনার হাজিগঞ্জ পাড়াইছি, ওইখানে যেতে আমার 4 ঘন্টার উপরে লাগবে, 4.5 ঘন্টার মতো লাগবে। আমি যাব আলেকজান্ডার হয়ে ওদিক দিয়ে আপনার নদী পাড়ে হয়ে এই লাশটা যাবে, মনপুরা যাবে নৌকা দিয়ে। লাশের সাথে 4 জন লোক ছিল। তো 4 জনের একজনও আপনার যেহেতু আরো 2-3 দিন আগে মারা গেছে, তো লাশটা থেকে একটু পচা দুর্গন্ধ বের হচ্ছে। এজন্য কেউ লাশের সাথে বসে নাই, সবাই সামনে বসছে আর একজন আমার সাথে বসছে। যখন আমি হাজীগঞ্জটা পারানোর পরে বুঝছেন, এখন আমার মনে হচ্ছে যে লাশটা ভিতর থেকে উঠে বসতেছে, মানে লাশটা লড়াচড়া করতেছে। এখন আমি গ্লাস দিয়ে তাকায় দেখতেছি যে মানে আমার লাশটা দেখা যাচ্ছে না। হঠাৎ করে মনের ভিতরে ভয় চলে আসছে। ভয় চলে আসার পরে আমি কি করলাম, গাড়িটা ব্রেক করছি। ব্রেক করা দেওয়ার পরে দেখি আমার যে লাশটা আমার স্টেশনে নাই। তো দেখতেছি যে লাশটা এখানে বসা, আমার এই সিটটাতে বসা, হেলান দিয়ে বসা। গাড়ির মানুষ তো সামনের দিকে তাকায় আছে। পরে যখন আমি গাড়ি ব্রেক করার পরে উনি আমার জিজ্ঞাসা করলো যে আপনারা গাড়ি ব্রেক করছেন কেন? আমি কি লাশটা একটু দেখেন তো। পরে আমি দেখতেছি লাশটা যখন এখানে, আমি বলতেছি যে আমার এই দেখেন এটা বান্দা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে হয়তো এটা ছুটে গেছে, সেজন্য লাশটা এদিকে পড়ে গেছে, বা হয়তো সেজন্য এদিকে আছে। পরে কি করলাম, ওনারা সহকারে লাশটা আমি আবার স্ট্রেচারে শোয়াইছি। ওরা তো ভয়ে পিছনে তাকাচ্ছেই না, যেহেতু লাশটা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এরা ভয়ে তাকাচ্ছে না। ফ্যামিলি মেম্বারটা কিনা আমি তা জানি না, কিন্তু 2টা মেয়ে আর একটা ছেলে, কিন্তু এরা ভয়ে তাকাচ্ছে না। যেহেতু নদী দিয়ে পার হইতে হবে, হয়তো নৌকায় পার হইতে হবে, এই জন্য মানুষজন আসে নাই এখান থেকে। হয়তো ওরা বাসেটা আছে অন্যভাবে যাবে, সেটা আমি জানি না। যেহেতু আমার মনের ভিতরে প্রথম যেহেতু হিন্দু লাশ, আমার কাছে একটু খারাপ লাগতেছে, এই জন্য আমি করিনি। যাই হোক, আবার এখান থেকে শোয়াইছি। শোয়ানোর পরে এখন আমার গাড়ির হেডলাইট অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তখন আমার নিজের কাছে একটু ভয় লাগছে। ভয় লাগলো কি, সেটা আমি ওদেরকে বুঝতে দিই, বুঝতে না দিয়ে কি করছি, যেহেতু আমার এটা কাজ, একটা লাশ যখন আমার গাড়িতে তুলি, যে কোনো কিছুর বিনিময়ে তার গন্তব্যস্থানে পৌঁছানো এটা আমার দায়িত্ব। যেহেতু আমার এটা কর্ম, আর আমি তো ভয় পাইলে হবে না, কিন্তু ভয় একটু পাইলেও কিন্তু মনের ভিতরে আমার সাহস রাখছে। কানে আমার ব্লুটুথ লাগাই, আমি যেহেতু মুসলমান, আমি সূরা ইয়াসিন ছেড়ে দিয়ে যাচ্ছি, আমার কানে হেডফোন দিয়ে শুনতেছি। এখন সামনে যাওয়ার পরে দেখতেছি যে আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে। হেডলাইট বন্ধ হওয়ার পরে এখন ওনারা বলতেছে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। আমি দেখতেছি হয়তো ওয়ারিং এর কোনো প্রবলেমের কারণে হেডলাইট বন্ধ হয়ে গেছে। আমি যখন গাড়ি দাঁড়াইছি, তখন ওরা দেখছি যে লাশটা এখানে বসা। লাশটা তো ওরা তো রাখছে এখানে, যেহেতু এখানে জানতো, কিন্তু আমার এটা বুঝছেন, এটা কিন্তু আমি ভাবছিলাম তো হয়তো এটা ছুটে গেছে, সেজন্য এখানে আসছে, এটার জন্য হয়তো এটা আমার বাধা ছিল, হয়তো এই জন্য এখানে চলে আসছে। যাই হোক, ওনারা সহকারে আমি লাশটা তখন এখানে তুলছি। তোলার পর আমি লক্ষ্মীপুর পাড়াই যখন রামগতির রাস্তাতে ঢুকছি, ঢুকার পরে এখন ভাই বলে বুঝাতে পারবো না যে আমার হঠাৎ করে আমি দেখে আমার পুরা ঘাড় পশম দাঁড়ায় গেছে ভয়ে। আমি দেখতেছি যে আমার গাড়িতে সেম লাশটা, একটা লাশ আমার রাস্তার উপরে শুয়ে আছে। পরে আমি তো পুরা মানে হতবাক হয়ে গেলাম যে আসলে কি। এখন পরে কি করছি জানো, যখন আমি গাড়ি থেকে নামছি, নামার পরে আমি ওই লোকটার, আমার সামনে যে লোকটা ভদ্রলোক বসছে, আমি বলতেছি যে আপনি করেন, আমার সাথে নামেন তো একটু। কয় কেন? আমি কে নামেন আপনি। এখন আমি গাড়ি পিছনে হঠাৎ করে ব্রেক করছি, তো আমার গাড়ি মনে করেন যে যেখানে দেখছি এখান থেকে আরো 2 হাত সামনে চলে গেছে। যখন সামনে চলে গেছে, চড়ার পর উনি যখন নামছে, এখন আমি দেখতেছি বুঝছেন আমার গাড়ি থেকে রক্ত বের হচ্ছে, বুঝছেন, রক্ত পড়তেছে। এই যে আমি ব্যাগডালা দিয়ে পিছনের পায়ে দিয়ে পিছন দিয়ে, বুঝছেন, মানে রক্ত বেয়ে বেয়ে একেবারে আমার ব্যাগডালা নিচে পড়তেছে। নিচে পড়ার পরে এখন ওনারা দেখে পুরো ওনারা সহকারে বুঝছেন যে কি হচ্ছে এগুলো। উনি আমাকে বলতে দেখি হচ্ছে, আমি কিছু না, হয়তো লাস্ট পোস্টমর্টম করছে, সেজন্য হয়তো রক্তগুলো বের হচ্ছে। ভাই আসলে কি বলবো, যে আমার পুরো যেহেতু আমার হেল্পার থাকলে একটা সাপোর্ট থাকে, বা ওর সাথে আমি ভালো মন্দ কথা বলি, কিন্তু উনি হেল্পার ছিল না, তো ভয়ে আমার গায়ের পশম গুলো দাঁড়ায় গেছে। ভয়টা যদি ভয় পাই তাহলে তো আমি ডেড বডি নিতে পারবো না, বা
ওনারা ঘাবড়ে যাবে, রক্ত পড়তেছে ভাই, সেটা আমি আজও সেটার উত্তরটা পাই নাই যে রক্তগুলো কোত্থেকে পড়তেছে। কিন্তু আমি ওদেরকে বুঝাইলাম যে যেহেতু পোস্টমর্টম করার পর ওরা কি করে পলি দিয়ে বাঁধে লাশটারে, বুঝছেন, সাদা পলি দিয়ে বাঁধে। আমি ওনাদেরকে বললাম যে হয়তো সেলাই অনেক সময় অনেক জায়গায় ভালো মতো হয় নাই, সেজন্য হয়তো লাশ মানে রক্ত পড়ে, এটা ওদেরকে বুঝ দিয়ে কি করলাম গাড়ি তুল। এখন উঠানোর পরে ভাই আমার ভালো গাড়ি, আর কিছুদিন হয়তো 1 কিলোমিটারও যায়নি আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। তখন কি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নামতেছে, টিপ 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 বৃষ্টি পড়তেছে, বুঝছেন, বৃষ্টি পড়তে তখন বাঁচতেছে রাতে 2টার পর হয়ে গেছে। তো এখন যখন বৃষ্টি পড়তেছে, এখন আমার ভাই কিরকম জানি বুঝছেন লাগতেছে। এখন ওই লোকগুলা যে মহিলা 2টা মানে ওরা ভয়ে বুঝছেন কান্নাকাটি করতেছে, মানে ওরা বলতেছে একজন বলতেছে আমরা বলছি আমি বাসে যাবো, যে তুমি গাড়িতে কেন উঠছো, অ্যাম্বুলেন্সে কেন উঠছো, মানে ওরা মহিলারা 2টা বলতেছে, দুটোটাই বিবাহিত। এখন আমি পরে জানলাম যে একজন তার যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ এখন তো সেই জন্য হয়তো বসছে, উনিও বসছে গাড়িতে। পরে কি করলাম গাড়িটা ওখান থেকে টান দিচ্ছি, টান দেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে পুরো আমার হঠাৎ করে মাথা পুরো চক্কর দিয়ে গেছে। যে আমি যে ঘটনা দেখলাম, দেখতেছি যে পিছন থেকে লাস্ট 2টা এখানে স্টেশনে বসে আছে, পুরো বসে আছে দেখে তো পুরো আমি তো এবার তো আমার মনে ভাবছে যে হয়তো কিছু একটা ঘটতেছে। ওই যে মহিলা 2টা ছিল হেরা তো ভাই আগ থেকেই ভয়ে কান্না করতেছে। যখন আমি এরকম ঘটনাগুলো ফেস করতেছি আমরা, তারা তো অবশ্যই কিছু বুঝছে, আমি বুঝছি, আমি তাদেরকে যতই বুঝছি না কেন যে আমার আপনার থেকে হয়তো সেলাই করতেছিল, কাটতে মডেল করতেছে, সেই ব্লাড বেরোতে, তারা অবশ্যই কিছু বুঝতে যে আসলে আমাদের সাথে কিছু একটা ঘটতেছে। পরে যখন লাস্টটা উঠে বসেছিল, এখন আমি ওই ভদ্রলোকের বললাম যে আমার সাথে যে ভাই এভাবে তো যাওয়া যাবে না, আমরা যদি যেতে হয় তাহলে কি করতে হবে, আমরা মসজিদের আজানের পরে যেতে হবে। আমি যখন ওনাকে এই কথা বলতেছি তখন বাঁচতেছে 3টা। তখন আমি আলেকজান্ডার থেকে 10-15 কিলোমিটার আরো আগে আলেকজান্ডার থেকে, তো আবার আলেকজান্ডার পাড়ায় আরো অনেক দূরে যেতে হয়, মানে আমি জায়গাটা না ভুলে গেছি, খেয়াঘাট আছে বুঝছেন, ওইখান থেকে স্পিডবোট এবং নৌকা দিয়ে ওই আপনার মনপুরা যায়, মনপুরা এবং হাতিয়া যায়। যখন ওইখানে গেছি ওনারে বলছি মতন আমি এখানে ঘাবড়ানোর কিছু নাই, তো লাস্টে আরো 2-3 দিন হয়ে গেছে আপনার যেহেতু মারা গেছে, এটা পোস্টমর্টম করছে, একটু ঝামেলা হতে পারে হচ্ছে যেহেতু আমরা একটু দাঁড়াই। পরে কি করলাম ভাই দেখি সামনে একটা বাজার, তো আমি বাজারের আগেই গাড়িটা আমি তার আগ থেকে আমি লোকজন ফলো করতেছি যে হয়তো বাজারে সিকিউরিটি থাকবে বা হয়তো কোনো মসজিদ থাকলে মসজিদে হুজুর থাকবে, আমি এরকম কিছু আবার মনের সাহস আসতেছেন যেহেতু হিন্দু, মুসলিম হইলে হয়তো যে কোনো এক জায়গায় দাঁড়া করা দিয়ে মসজিদের সামনে দাঁড়া করা দেওয়া হুজুরের এটাকে ঘটনাগুলো বলতাম বা এরকম একটা মনে বিশ্বাস ছিল, যেহেতু হিন্দু আমি হুজুরদেরকে বলতেছি না। পরে দেখতেছি যে বাজার খোলা, বাজারে সিকিউরিটি আছে কামগতি বাজারে, বুঝছেন, ওইখানে সিনেমা হল আছে একটা, সিনেমা হলের পরে দেখছি যে সিকিউরিটি দাঁড়ায় আছে। পরে সিকিউরিটি বললাম যে ভাই এই ব্যাপার আমার সাথে ঘটনা, এই সমস্যা হচ্ছে। সিকিউরিটি আর ভয় পেয়ে গেছে, বুঝছেন, ভয় পাওয়ার পরে আমি অ্যাম্বুলেন্স দেখা আরো বাজার আরো সিকিউরিটি আছে হেরা আসছে, আসানোর পরে বললাম যে ভাই আমি ওদিকে আস্তে আস্তে বললাম যে ভাই আমি এই বিপদের সম্মুখীন হচ্ছি, কি করা যায়। তুমি বলতেছে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, গাড়িটা সেট করে দেন, আমরা আছি এখানে। লাস্টের 7 মানুষ তখন ওইখানে নামে দাঁড়াইছে, সবাই ওনারা বলতেছে যে ভাই আমরা তো গাড়ি চালাচ্ছি না, আপনারা আমাদের সহযোগিতা করেন। পরে ওইখানকার আমার জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তো আমি বললাম যে ভাই রাস্তায় আসার সময় প্রথম আমার এই গাড়ি হেডলাইট বন্ধ হয়ে গেছে, লাস্টটা পড়ে গেছিল এখানে, পরে উঠাইলাম। তখন আমি ভাবতেছি হয়তো স্বাভাবিক হয়তো লাস্ট আমার এই স্টেশনটা যেহেতু সমস্যা হয়তো সেজন্য হয়তো লাস্টটা পড়ে গেছে, গাড়িতে স্পিড বোর্ডে ঝাঁকিটাকে গায়ে পড়ে গেছে। আমি তো ওদেরকে বুঝতে দিই নাই যে লাস্টটা এখানে পড়া এখানে হেলান কিভাবে দিব, হয়তো যদি লাস্ট এখান থেকে পড়লে হয়তো সোজা নিচে পড়বে, না হয়তো সিডিপে পড়তে পারে, ঝাঁকি গিয়ে দেয়, যেহেতু এখানে এটাও স্বাভাবিক। পরে কি করলো ওদেরকে বলছি মতো, ওরা কি করছে ঠিক আছে তাহলে আপনারা এখানে থাকেন। পরে উনি কি করলো চার দোকান ছিল ওইখান থেকে চাটা এনে আমার খাওয়াইলো যে আপনি ইয়ে করার কিছু নাই, আপনি উনি দেখতেছে আমি ভয়ে আছি। পরে আমাকে কি করলো যে পানি টানি দিল, পানি টানি খাইলাম, খাই এখানে বসছি, বসার পরে যখন আদান দিয়েছি মসজিদের, আদান দেওয়ার পরে আমি এই লাশ নিয়ে গেছি, বুঝছেন। লাশ নিয়ে এখন সবচেয়ে আস্তে দোকান হলো কি জানেন, আমি লাশটা হয়তো ভাবছি যে হয়তো ওদেরকে বুঝ দিয়ে দেয় হয়তো পোস্টমর্টম করার পরে এখান থেকে লাশ পড়তে পারে, ব্লাড পড়তে পারে। এখন দেখলাম যে আমি যখন ওইখানে গেলাম লাশটা একেবারে মানে যেরকম আমি এখান থেকে গাড়ি থেকে তুলছি ওই রকমই আছে, যে কিছু হয় নাই, জাস্ট তাহলে ব্লাড গুলো বের হলো কোত্থেকে, সবকিছু ঠিক আছে। আমি যখন ওই যে আপনার এই যে আলেকজান্ডার পার হয়ে যখন ওই আপনার হাতিয়ার ঘাটে আমি ওই জায়গাটা ভুলে গেছি, যখন ওইখানে গেছি দেখতেছি যে আমার লাশটা সব ঠিক আছে, তাহলে ব্লাড গুলো বের হলো কোত্থেকে, আমি গাড়ি ধুইলাম যে স্বাভাবিক আছে। পরে কি করলাম এখান থেকে লোকজন সহকারে ওইখানে যাওয়ার পরে এখন আমাকে সবাই দেখে আসলে ঘাবড়াই গেছিলাম। পরে ওরা লোকজন এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে কোত্থেকে আসছেন বা আপনি এরকম করতেছেন কেন। পরে আমি ওনাদেরকে বললাম যে আসলে এই ঘটনাগুলো ঘটছে, এই জন্য আমার হয়তো দেরি হয়ে গেছে, আমি রওনা দিচ্ছি রাতে 10টায়, এখন ওখানে পৌঁছাইছি আমি 6:30-7টায়। তো এখন ওই যে স্পিড বোটের যে ড্রাইভার উনি আমাকে বলতেছে যে আপনার এত দেরি হয়েছে কেন, আমরা তো ভাবছি এখান থেকে আমি 3টায় আমরা রওনা করবো। স্পিড বোট দিয়ে আপনার ওই ডেড বডিটা ওই ওপারে নিবে, মনপুরা নিবে, মানে নোয়াখালী থেকে আপনার মনপুরাতে নিবে। ভোলা মনপুরা হচ্ছে নদীর একটা দ্বীপ মাঝখানে, বুঝছেন, ওই যে আপনার হাতিয়ার আপনার এই যে মনপুরা কাছাকাছি নদীর মাঝখানে। পরে এখানে ওরা বললো যে ভাই আপনার দেরি হয়েছে কেন, আপনার জন্য আমি সারা দিকে দিলাম। তো আমি ওনারা বললাম যে ভাই এই ঘটনা ঘটছে আমার সাথে, আসলে লাস্টটা যেহেতু সুসাইড করা লাশ, পোস্টমর্টম করার পর আমি ঢাকা মেডিকেলতে নিছি,
আর এই ঘটনাটাই আমার সাথে ঘটছে। তার উনি কি করলো, উনি তাহলে উনি বলতেছে দেখ ভালোই হইলো যেহেতু আপনি দিনে আসছেন। পরে ওরা সহকারে এই লাশটা আমার গাড়ি থেকে নামাইলো, নামানোর পরে আমার ভাড়া টাড়া দিল, আমি চলে আসছি। চলে আসার যখন উঠছি, উঠার পরে আমি কি করলাম, গাড়িটা ওইখানে সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরে চলে আসছি আমি ঢাকাতে। মানে চেহারা মাংস নাই বা কঙ্কাল নাই, কিচ্ছু না, কিরকম চেহারা বিভৎস। আমরা মাছ ধরার প্ল্যান করি বিক্রমপুরের রাঙামালিয়া যাব, মানে আমাদের এক বড় ভাই 4-5 জনের একটা গ্রুপ হয়, আমরা মাছ ধরতে যাব, রাঙামালিয়া যাব। এটা বিক্রমপুর যে নিমতলি আছে, নিমতলি থেকে 7 কিলোর মতো হবে ভিতরে গেলেই রাঙামালিয়া। এরপরে কিছু জায়গা আছে কাঁচা মাটির রাস্তা, ওইখান থেকে হাইটাই যেতে হয় ইসামতি নদীতে মাছ। 5 জন মিলে মাছ ধরতে যাব। 2 জন মুরব্বী ছিল আর আমারই একজন বড় ভাই ছিল ফারহান ভাই। উনি আর কি মূলত আমার ইনভাইট করে যে ওমর চলো আমরা মাছ ধরতে যাব সবাই এই দিন আর কি। উনি গ্রুপ ভাবে মাছ ধরতে যাব দূরে আর কি। আমিও এক্সাইটেড, হ্যাঁ যাবো, ঠিক আছে, নতুন জায়গা, আমিও যাবো মাছ ধরতে, চলেন। সেই হিসাবে আর কি মাছ ধরতে যাওয়া, নদীতে মাছ ধরবো, সারাদিন ফিশিং করবো। মানে শীতের সময়, পুরোপুরি শীত আসে নাই, শীতের সময় ভোর একবার আজানের সময় আমি ফজর নামাজ পড়ে রওনা দিছি। ফর্সা হয়েছে আর সাথে সাথে একটা রিক্সা নিছি। রিক্সাওয়ালা মামা নিজেও আর কি মাছ ধরবো, উনি ড্রাইভার, উনিও মাছ ধরবো আমাদের সাথে। আর আমরা 4 জন রিক্সার মধ্যে কোনোভাবে আর কি জায়গা হয়েছে অনেক, আমরা পিছে 3 জন, সামনে 2 জন ভাবে বসা গেছি। যাওয়ার পরে স্পটে গেছি। স্পট মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, নদী ইসামতি নদী, রাস্তা ভাঙা ছিল। নিমতলি রাস্তাটা পর্যন্ত মেন যে জায়গায় বাস চলো ওই পর্যন্ত ভালো ছিল, কিন্তু অনেকখানি ভিতরে ঢুকতে হয়, প্রায় 1-1.5 কিলো। গ্রামের ভিতরে রাস্তাটা মাটির রাস্তা, অনেক ভাঙাচোরা রাস্তা, ওইখান দিয়ে আর কি মূলত নদীতে যেতে হয়। নদীতে যাওয়ার পর স্পট পাইলাম, সুন্দরভাবে ভালোভাবে ফিশিং করলাম, অনেক মাছ পাইছি। মানে সর্বনিম্ন যে পাইছে সেও 2 কেজি মাছ পাইছে, পুঁটি মাছ, নলা মাছ, রুইয়ের বাচ্চা, এগুলো আর কি ধরছি নদী থেকে। সবাই অনেক খুশি, এক্সাইটেড আর কি, নতুন জায়গা আসছি কিন্তু অনেক ভালো মাছ পাইছি। মাছ ধরাটা হইতেছে একটা নেশা। নেশা বলতে আর কি ছোট থেকে এরকম ভাবে, মানে আমার 3টা নেশাই, একটা ক্রিকেট, একটা কবুতর আর একটা মাছ ধরা, এই 3টাই শখও নেশাও। ওই হিসাবে মানে মাছ যেহেতু ধরতেছে, মানে ধরতে ধরতে কখন সন্ধ্যা হয়ে গেছে বা মাগরিবের আজান দিয়ে দিতেছে, ওইটাতে আর বিষয় না, মাছ খাচ্ছে, মাছ উঠাইতেছি, সবাই এক্সাইটেড। আবার 4-5 জন একসাথে, মানে ওই ধ্যান ধারণাই যে সন্ধ্যা হয়ে যেতেছে, কোনো সমস্যাই নেই। তারপর মাগরিবের আজান পর্যন্ত ধরলাম, সবাই ভালো মাছ পাইছি। এখন বাসায় রওনা দিচ্ছি, রিক্সার মধ্যে সবার ব্যাগ ট্যাগ যে জায়গায় যা আছে সবকিছু সেট করে এখন রওনা দিছি। আস্তে ধীরে চলতেছে রিক্সা। আবার আমাদের রিক্সায় লাইট নেই, লোকাল রিক্সা তো, মানে সামনে লাইট নেই, কিন্তু এখন আলো আছে মোটামুটি। মাগরিবের আজানের পরও, মানে দিনটা প্রচুর রোদ ছিল তো, মাগরিবের পরও 15-20 মিনিট পর্যন্ত রাস্তাঘাট সবকিছু আলোকিত। রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমাদের মাছের যত 5 জনেরই মাছ ছিল, মানে সাথে রাখলে তো গন্ধ আসবে, এই জন্য রিক্সার পিছে সিস্টেম করে বাইদা নিচে একবারে সবার মাছ ওইখানে রাখা। রিক্সার পাশে বসা, আমার উপরে, মানে রিক্সার উপরে যে বলে আমার ফারহান ভাই, উনি বসা, পাশে একজন বসা, সামনে 2 জন ড্রাইভার আর একজন। এখন রিক্সা চলতেছে সুন্দরভাবে। নিমতলি রোড উঠে গেছি, যে রোডে বাস চলে, 2 পাশেই রাস্তা, 2 পাশেই গাছগাছালিতে পুরো ভরপুর। মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মাগরিবের আজান শেষ, 15 মিনিট প্লাস হয়ে গেছে। তখনই আসলে আমি আসতেছি, আমরা সবাই রিক্সায় চড়তেছি, তখন দূর থেকে একটা সাদা আভা কিছু দেখতে পারলাম, যে কিছু একজন মানুষ, সুন্দরভাবে বুঝে যেতেছে যে একজন মানুষের মতো, কিন্তু আকৃতিতে কিছুটা বড়। উনি হাঁটতেছে ওইখান থেকে, মানে অনেক দূর থেকে দেখা গেছে। রাস্তাটা অনেক সুন্দর তো, আর পুরো সোজা আর আলোকিত, সাদা ড্রেস পরা, সুন্দরভাবে বোঝা যেতেছে। মানে হজের এরাম পরে না যেরকম সাদা, একবারে সাদা কাপড়, ওরকম ভাবে হাঁটতেছে। তখন আমি ফারহান ভাইরে একটু ফাইজলামির ক্ষেত্রে বললাম, যে ভয় দেখানোর জন্য, ভাই দেখেন তো ওই যে দূরে যে দেখা যাইতেছে, ওটা ধরেন আপনি একা মাছ ধরে যাইতেছেন, আর এরকম সাদা কাপড় পরে হঠাৎ কেউ, এই কথা হঠাৎ কেউ বলছি, মানে আর আমাদের সামনে তাকায় থাকতে থাকতে 2 জনের সামনে থেকে মনে করেন যে মনে হলে 2 কদমে উনি 1/2 কিলো দূর থেকে সামনে এসে বললো, এরকম ভাবে। আমাদের রিক্সাও চলতেছে, ওইও সামনে থেকে আর কি আমাদের পাস করে গেল। মানে আমি কথা শেষও করতে পারিনি। মানে দূর থেকে দেখতেছি যে সাদা একটা কাপড় পরা কেউ হাঁটতেছে, সাধারণ মানুষের মতো না, কিন্তু অনেক উঁচা লম্বা দেখা যাইতেছে, কিন্তু হাঁটতেছে, এরকম রাস্তার কিনার ধরে হাঁটতেছে, এইভাবে হাত দেখা এইভাবে হাঁটতেছে অনেক দূর থেকে। তো মানে বোঝা যাইতেছে না। মানে আমি আমার বড় ভাইরে ভয় দেখানোর জন্য বলতে চাইছিলাম যে আপনি একা ধরেন মাছ ধরে চাইতেছেন, এই সন্ধ্যা হয়ে গেছে আর আপনার সামনে এইভাবে, মানে আমার কথা শেষের আগে ক্রস করে গেছে। মানে আমরা অবাক হয়ে গেছি যে ফারহান ভাই আর আমি 2 জন 2 জনের দিকে তাকিয়ে রয়েছি, এটা কি হলো, কি গেল ভাই সামনে দিয়া? চেহারা তো কিছুই নেই, মানে চেহারা মাংস নাই বা কঙ্কাল নাই, কিচ্ছু না, কিরকম চেহারা বিভৎস। এটা কি গেল সামনে দেওয়া, ফুস করে এক, মানে চোখের সামনে, মানে চোখের পলকে মনে হলো 1/2 কিলো দূর থেকে আইসা বল, এরকম ভাবে। মানে এখন সবচেয়ে ইন্টারেস্টিং আর মজার বিষয়টা ছিল যে আমার পাশে যে ডান দিকে যে বসা, আমার সামনে যে ড্রাইভার মামা, তারপর হইতেছে আরেকজন বসা, ওনারা বলতেছে এই তোরা কি দেখছিস, কি বলতেছ, আপনারা কিছু দেখেন নাই? সবচেয়ে আশ্চর্যের বিষয়টা ছিল ওনারা বলতেছে না আমরা কিছু দেখি নাই। তখন ফারহান ভাই আর আমার শরীরে পশম দাঁড়ায় গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যে 2 জনের ভিতর থেকে কি দেখলাম আমরা 2 জন, মানে ওনাদেরকে যে প্রকাশ করুম ওইটা না, খালি এটা কি আসিল,
এটা কি ছিল কি আছিল, এরকম বলতে বলতে আমাদের মধ্যে যে মুরব্বী ছিল এই দোয়া কালাম পর সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আরো সূরা কালাম পড়লাম, কিন্তু রিক্সা চলতেছে, একটা আতঙ্ক বিরাজ শুরু হয়ে গেল যে কি হইলো, এটা কি দেখলাম। এরকম ভাবেই পাস হইলো, আমাদের রিক্সার পিছে মাছ ছিল, সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে পিছে ফু দিলাম, আরো যার যা দোয়া কালাম যা পড়া ছিল সাথে সাথে পড়তে পড়তে মানে একটা ভয় আতঙ্কের মধ্যে আসে। আজও পর্যন্ত যে আমি আপনার বলতে যে আমার শরীরে পশম দাঁড়ায় গেছে, মানে ওই জিনিসটা আমার আজও পর্যন্ত সামনে দিয়ে মনে হয় যে এটা কি ছিল বা কিরকম কি আছিল, মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। চেহারাটা এমন বিভৎস ছিল, মানে বুঝাই যায় না, মানে চেহারার কোনো আকৃতি নেই। পরে আমি যেহেতু কবুতর পালি, আমার ছাদেই ওই রাঙামালিয়া এরিয়ার লোক আসে, যখন নিমতলি বলে তখন বলছি যে ভাই রাঙামালিয়া চিনেন? বলছে যে আমরা তো রাঙামালিয়াই থাকি। বলছিলাম ভাই ওখানে মাছ ধরতে যাই, বলছে যে হ্যাঁ ভাই হ্যাঁ ওখানে মাছ ধরতে। তখন আমি জিনিসটা শেয়ার করি, ভাই এই এরকম সময় এই জিনিস ঘটছে। ওনারা বলতেছে ভাই এটা ওই রাস্তায় কমন ব্যাপার, আমার যে ফ্রেন্ড আছে ওর সাথে এগুলি থাকে, আমরা রাত্রে আলু পাহারা দিই, আমাদের সাথে এরকম ভাবে প্রায় দেখি এখানে আলো আছে, এখানে ঝোপ জঙ্গল লড়তেছে, ওইখানে সাদা কাপড় পরা কান্না করতেছে, আগুনের মতো কিছু লড়তেছে। ওই রোডটা ভাই এরকম খারাপ, হয়তোবা আপনাদের কাছে ওই জায়গায় মেছো পেতনি বলে, যে আমাদের ওই জায়গায় মেছো পেতনি বলে, এরকম কিছু আসছিল যে আপনারা হয়তো মাছ ধরে আসছেন, অনেক মাছ ছিল, আপনাদের মাছ নেওয়ার জন্যই বা কোনো ভয় ভীতির জন্যই মানে আপনাদের সামনে থেকে গেছিল, কিন্তু কোনো কারণবশত আপনাদের কোনো ক্ষতি করতে পারে। ওই জায়গাটা এটা কমন ব্যাপার আর অ্যাভেলেবেল অনেক মানুষের সাথেই ঘটে। তখন বুঝতে পারলাম যে না হয়তোবা কোনো খারাপ জিনের কাতারে আমরা পড়ছিলাম, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করছে। ওই রাস্তাটা নিয়ে আর ওই জায়গার স্থানীয় লোকজনই বলছে যে ওইখানে গাছের এত পরিমাণ গাছ যে যাওয়ার সময় গনতে গনতে হয় একরকম, আসার টাইমে যদি আবার ঠিক সুন্দরভাবে গনে কখনো একসাথে আর কি মিলাইতে পারে, কিছু কম বেশি হয়ে যায়, মানে 10টা 20টা 50টা এরকম কম বেশি হয়ে যায়, মানে যাওয়ার সময় গনে গেল এতগুলি, আসার টাইমে গনে আবার কম। ওইটা আর কি ওই জায়গার স্থানীয় লোকজনদের কথা, যে ওনারা এগুলি বলে। রাস্তার দুই পাশে যে গাছগুলি থাকে বড় বড় গাছ, ওই গাছগুলির কথা বলছি। ওই জায়গাটা একটা এরকম এক সিস্টেম যে কৌতূহল বশত যে আমরা এই জায়গায় কয়টা গাছ আছে গনলাম, ও গইনা গেছে, কিন্তু আবার পরবর্তীতে আবার যারা ওই জিনিসটা আবার গইনা ওই উল্টা দিক থেকে যখন আবার গইনা আসে সেম গাছ, প্রচুর গাছ, 2000-3000 গাছ উল্টা পাল্টা হয়ে যায়। মানে এটা কি অলৌকিক নাকি নিজেকে গনার ভিতরে ভুল, সেটা হইতেছে হইলো তাদের ব্যাপার। মানে স্থানীয়রা আমার এই জিনিসটা বলে গেছে যে ওনারা এসে, আমি যখন বলছি যে আমার সাথে আসার পর ওনারা আর কি কয়েকটা কাহিনী যে এই ঘটনা ঘটে। আমার মাছ ধরতে গেলে ওই জায়গায় আর কি বিশেষ করে বহিরাগতরা মাছ ধরতে যায়, যেমন আমরা বর্ষিয়া শৌখিন মৎস্য শিকারী যারা আছে মাছ ধরতে যায়, তখন এই সমস্যাটা আর কি প্রায় সময়ই নাকি হয়, এখানে অনেকের সাথে নাকি এরকম হয়। আমি জানি যে যাই কিছু আছে দুনিয়াতে, জিনবুত যাই আছে এগুলো হলো অশরীরী। ওরা আমরা দূরের থেকে ভয় দেখাইতে পারবো, কিন্তু ওরা সরাসরি আমারে আক্রমণ করতে পারবো না, এটা আমার বিশ্বাস। ওই যে নুপুরের আওয়াজটা পাইলাম, নুপুরের আওয়াজটা আস্তে 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 বাড়তে আছে। যেমন আগে যেমন মনে করেন যে 5 সেকেন্ড পর পর আওয়াজটা পাইতাম, এখন লাগে যেমন 3 সেকেন্ড পর পর আওয়াজটা পাই, মানে শব্দ একটু একটু করে বাড়তে আছে। আর আমার কাছে মনে হইতেছে কি, মানে শব্দ বাড়তেছে মানে কি ও আমার কাছে আসতেছে। তো আল্লাহরই রহমত, এর মধ্যে যেমন মসজিদে ফজরের আজানের আগে আপনার কিছু মানে গ্রাম দেশে যে ওই সময়টা মানে এখনও আছে, অনেকে করে অনেকে করে না, আপনার তেলাওয়াত করে, কেউ কিরাত পাঠ করে, হ্যাঁ। তো ওই সময় একটা শব্দ বাইসা এলো, আসসালাতু খায়রুম মিনান নাম, মানে মসজিদের মুয়াজ্জিন আর কি এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে আওয়াজটা চলে গেল, আওয়াজটা নাই। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে, যেমন আমি আগেই বলছি যে আমার শৈশব কৈশোর যৌবন এগুলো সব কেরানীগঞ্জে, কিন্তু আমার নানির বাড়ি হলো সিরাজদিঘা, এটা হলো গিয়া সৈয়দপুর, সিরাজদিঘা সৈয়দপুর গ্রাম। তো যাই হোক, আমি 98 সালের শেষের দিকে আমার মা করলো কি যে এভাবে তুই পড়ালেখাও করতেছস না ঠিকভাবে, তাহলে তুই একটা কাজ শিখ, তরে দেখি বাইরে কোনো দেশে পাঠায় দিব, সিঙ্গাপুর বা অন্য কোনো জায়গায় পাঠায় দিব। তো কী কাজ শিখুম, তুই ওয়েল্ডিংয়ের কাজ শিখ। পরে গেলাম, ওই সময়টাও মানে এই যে সৈয়দপুর যা বললাম, মানে অনেক উন্নত ছিল, আর কারেন্ট ছিল না, মানে কারেন্ট মানে খুব লোডশেডিং ছিল আর কি, কারেন্ট ছিল খুব লোডশেডিং, ব্যাপক পরিমাণে লোডশেডিং ছিল। তো দিনে মানে যারা কাজকর্ম করতো এরা কারেন্ট ঠিকভাবে পাইতো না। তো আমারে একটা ডগের মধ্যে কাজে লাগাই দিল, ডগি আর্টে আপনার। তো সেই ডগটা হইল আপনার আমাদের ওইখানে নদী ভাঙন লাগছিল, তো নদী ভাঙন লাগছিল, তো নদী ভাঙন এক সময় থাইমা গেছে,
তো থাইমা যাওয়ার পরে এই নিচে আবার চর জাগছে, নিচে চর জাগছে। তো চর জাগার পরে ওই যে চর, এই চরের মধ্যে আমাদের আসলে ডক, আর ওই যে ভাঙন যেখানে শেষ হয়েছিল মানে ভাঙন লাগছে ওই জায়গাটা অনেক উঁচা, প্রায় নিচ থেকে নিচের চর থেকে প্রায় 20 ফিট 25 ফিটের মতো উঁচা। তো ওই জায়গায় তখনকার মানুষ, তখন তো আর এই কী কয় এটারে আপনার টয়লেট যে ব্যবস্থাটা এত আধুনিক ছিল না তখন আর কি, ওই অনেকে ঝুলন্ত টয়লেটেই আপনার ব্যবহার করত। তো আমাদের যে ডগ ইয়ার্ডটা ছিল তার উপরে আপনার প্রায় সিরিয়ালের লাইন ধইরা ইয়া ছিল, প্রায় 7টা বা 8টা এরকম ঝুলন্ত টয়লেট ছিল, যার মলমূত্র আপনার গড়ায় এই চরের মানে আমাদের ডগে না, মানে ডগের থেকে একটু দূরে মানে গ্যাস ঠেস আসতো আর কি, এরকম জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তো একদিন হলো কি, তা আমি নতুন গেছি, নতুন কাজে লাগছি এখানে। তো এর মধ্যে আমাদের যে ডগের যে আপনার ইয়া ছিল, মূল মালিক আছিল, তো উনি কইতাছে যে যেভাবে কারেন্টে লোডশেডিং দিতেছে, তো নাইট করতে হইব, নাইট কাজ করতে হইব, দিনে কাজ করলে কাজ আগাইতে পারুম না, অনেক কাজের চাপ। পরে আমি কি চিন্তা করলাম যে আমার লোকে কাজ শিখতে হইব খুব তাড়াতাড়ি, তাহলে ওই ক্ষেত্রে আমি মনে করেন যে আপনার এই নাইট ডিউটি এটা আমি মিস করব না, কিন্তু নাইট ডিউটির মধ্যে লোক কম, মানে কাজের সরঞ্জাম খুব বেশি পাওয়া যায়, আর কাজ করলে আমি আমার মতো করে কাজ করব, কেউ কোনো অবজেকশন দেয় না, আমার টার্গেট এইটা। তো ঠিক যে কথা এই কাজ, তো একটা লোহার ওটার বোট বলে, বোট মানে কার্গো স্টাইলের বোট, ওটা মানে বাল্কহেডও না, ওটা লঞ্চও না, ওটা জাহাজও না, এটা বোট মানে যেটাতে যাত্রী পারাপার করে, এই ধরনের ছোট বোট। তো এই একটা বডি পরা, ওই বডির মধ্যে আর কি কাজ, 3টা ওয়েল্ডিং মেশিন। তো কেউ নাইট ডিউটিতে রাজি হয় না, রাজি হলাম আমি হেল্পার, আর আরেকজন ওস্তাদের বাড়ি হলো নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ 2 আসন। পরে রাত্রে কাজ করতেছি, তো ওই সময় তো মোবাইলও নেই সাথে, আবার ওয়েল্ডিংয়ের কাজ করতে গেলে ঘড়িও হাতে রাখা যায় না। তো কাজ করতে এক পর্যায়ে আমার ওই ওস্তাদে কোথাছে জামুগা চল, মানে ওই ডক ইয়ার্ড থেকে আপনার রুমটা ছিল প্রায় আপনার 30 গজ 40 গজ এতটুকু দূরে, মানে ওইটা আর একটু উঁচা স্থান, ভালো স্থানে রুমটা যে ছিল। পরে আমি কই ভাই তাহলে আপনি যান, ওনার নাম ছিল শামসু, আমি কই শামসু ভাই আপনি যান, আমি আইতাছি। আমার হিসাব হলো যে আমি তো নতুন কাজ হাতে পাইছি, এক হইল গিয়া ওয়েল্ডিংয়ের রড আমার কাছে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে, আবার 3টা মেশিন আমার নিয়ন্ত্রণে, আমার হিসাবে আমি যত দ্রুত আমি ওয়েল্ডিংয়ের কাজটা শিখতে পারব। আর হ্যাঁ যাও গা, সমস্যা নেই তো কেল্লিগা, কারণ আমি জানি আরেকটা জিনিস বইলা রাখলেই না, আমার দাদি আমার বাবা আমারে শিখায়, মানে এরা সবসময় ছোটোবেলা থেকে, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা সবসময় নামাজ হয়তো 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু নামাজ আমাদের ওই 2-4 দিন গ্যাপ দিলে আবার মা ফ্যামিলি থেকে চাপা হয় যে নামাজ পড়ছ না কেল্লিগা। তো ওই সুবাদে আমার বাবা আর কিছু কিছু আমল শিখাই দিছে, যেটা নাকি আমার শরীর বন্ধ রাখবো সবসময়, এই খারাপ জিনিস থেকে আমার সবসময় দূরে রাখবো। তো আমি সবসময় ছোটোবেলা থেকে আমি ওই আমলটাই আমি পালন করি, আর ওইটার রেজাল্টও আমি খুব ভালো পাইছি। তো যাই হোক, আপনার ওই বডিতে আমি কাজ করতেছি, তো কাজ করতেছি, তো কাজ করতে করতে ওই এক সময় আমার ওস্তাদ চলে যাওয়ার পরে আনুমানিক আর কি হয়তো 20-25 মিনিট গেছে, 20-25 মিনিট গেছে, আমি তো কাজ করতেই আছি, আমার দিনে আমি কাজ করতেছি। কিন্তু হঠাৎ করে একটা শব্দ মানে আমার কানে আসা ভাসলো, মানে যেটা লেগে মানে মোটামুটি একটা নুপুরের মতো আর কি, অনেক দূর থেকে বোঝা গেল নুপুরের মতো, নুপুরের শব্দ।
তা আমি পাত্তা দিতেছি না, আমি কাজ করতেছি আমার হিসাব হলো আমি যে বডিতে কাজ করতেছি এটা হলো লোহার বডি। আমার উপরে 100 পাওয়ারের ক্লিয়ার বাল্ব জ্বলতেছে 2টা। আমি নিজেও ওয়েল্ডিংয়ের রড প্লাস ওই যে ওয়েল্ডিং যে যন্ত্রটা করে এটা নাম হলো হোল্ডার, এটা আমার হাতে, আবার আমার শরীর বন্ধ করা। তা আমি জানি যে যাই কিছু আছে দুনিয়াতে, জিনবুত যাই আছে, এগুলো হলো অশরীরী। ওরা আমরা দূরের থেকে ভয় দেখাইতে পারবো, কিন্তু ওরা সরাসরি আমারে আক্রমণ করতে পারবো না, এটা আমার বিশ্বাস। তো আমি এই ধরনের কোনো মানে আমি অনেক রাত্রে আমি একা চলাফেরা করি, আমার কোনো সময় কোনো কিছু হয়নি। পরে ওই যে নুপুরের আওয়াজটা পাইলাম, নুপুরের আওয়াজটা আস্তে 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 বার্তা আছে। যেমন আগে যেমন মনে করেন যে 5 সেকেন্ড পর পর আওয়াজটা পাইতাম, এখন লাগে যেমন 3 সেকেন্ড পর পর আওয়াজটা পাই, মানে শব্দ একটু একটু করে বার্তা আছে। আর আমার কাছে মনে হইতেছে কি মানে শব্দ বার্তা আছে মানে কি ও আমার কাছে আসতেছে, তো কাছে আসতেছে। কিন্তু এখন আমি যতই কাজের দিকে ধ্যান দিতেছি, কিন্তু আমার মানে কান ওই শব্দের দিকে, তো ওই শব্দের দিকে। তো আমি বিশাল একটা বিপদে পড়ে গেলাম, মানে মনে মনে একটা দুশ্চিন্তা এসে পড়লো। আর এর মধ্যে দেখলাম কি যে এই যে ওয়েল্ডিং যে যন্ত্রটা করি হোল্ডার, এইটা মানে এত পরিমাণ গরম হয়ে গেছে যে আমি ওরা হাতে রাখা পারতাছি না। আমার হিসেবে আমি ওয়েল্ডিংয়ের কাজ করুম, আমার এখানে মানে ওয়েল্ডিংয়ের কাজটা তো বিকট অনেক ভোল্টের কাজ, অনেক আলো আসে এটার থেকে, হ্যাঁ অনেক প্রচুর শক্তিশালী কারেন্ট এটার মধ্যে। কিন্তু আমার এই হোল্ডার গরম হয়ে গেছে, আমি হোল্ডারটা কোনোভাবেই হাতে রাখা পারতেছি না। তো এখন মনে করেন যে আর এদিক দিয়ে শব্দ আস্তে 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 বাড়তেছে, তো বাড়তেছে। একটা সময় হইল কি মানে এমন শব্দ মানে নুপুরের আওয়াজই, এখন লাগে কি যেমন আপনার ওই যে এই তামাক আসার প্লেট ভারী দিলে যে এরকম আওয়াজ হইতেছে। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করতে, আমি শরীর বন্ধ আল্লাহর রহমতে, আবার লোহার বডির মধ্যে বসা। তারপর মনের ভয়টা কোনোভাবেই মানে কাটাইতে পারতেছি না, আমার হাত পাও লাগে যেমন ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। পরে এর মধ্যে মানে একটা পর্যায়ে আসলো, যেমন এখন আমি মাথা উঁচা করলে বডির থেকে মাথাটা কোনোভাবে বাইর করলেই ওই আমার ধৈরা ফেলাবে, এরকম একটা পরিস্থিতি। তো আল্লাহরই রহমত। এর মধ্যে যেমন মসজিদে ফজরের আজানের আগে আপনার কিছু মানে গ্রাম দেশে যে ওই সময়টা মানে এখনও আছে, অনেকে করে অনেকে করে না, আপনার তেলাওয়াত করে, কেউ কিরাত পাঠ করে, হ্যাঁ। তো ওই সময় একটা শব্দ ভাইসা এলো, আসসালাতু খায়রুম মিনান নাম, মানে মসজিদের মুয়াজ্জিন আর কি এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে আওয়াজটা চলে গেল, আওয়াজটা নাই মানে আমার কাছে লাগে আমার জানটা ফেরত আইলো, জানটা ফেরত। তারপর আমি মানে আজান পড়লো মসজিদে, তারপর আমি ওই বডির মধ্যেই বসা, মানে বডির মধ্যে বসা, এই লোহার বডির মধ্যে বসা। তো এর মধ্যে 2টা মাঝি আর কি, ফজর আজান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 2টা মাঝি আপনার গান গাইতে যাইতেছে। পরে বডির থেকে খাড়াইলাম, খাড়াইয়া দিলাম মাঝি পরিচিত মাঝি, ফাইজলামি করে বকা দিলাম। বকা দেওয়ার পরে বললাম যে তোমরা এতক্ষণ কি করছো, আমার জান যায় কি হয়েছে ভাই? আমি কই কি হয়েছে এটা পরের হিসাব। পরে আমি আর কারোর কিছু বললাম না, আমি গেলাম। আমি গিয়া ওই রুমে গিয়া রেস্ট লইলাম। তো এখন তো ঘুম আসে না, আমি কই না এটা তো রেস্ট লইলে কাম হইব না, তাড়াতাড়ি করে গেলাম আমার নানির কাছে। আমার নানির বাড়িতে গিয়ে আমার নানির কইলাম যে নানি এই ঘটনা, আমি তো রাত্রে তো ভয় পাইছি। কস কি তোর তুই যেটা ওকে কাজ করছ এই লগে যে মসজিদ, এই মসজিদের হুজুর তো অনেক কামেলদার, হের কাছে যাই তুই আবার। আমি আহ হের লগে তো আমার পরিচিত নাই, তুমি আহ। পরে এটা কনে আমার নানির লগে লগে আইলো, আওয়ার পরে হুজুরে দেখা হাইসা দিছে, কারণ হুজুর তো জানে যে আমি এখানে কাজ করি। হুজুরে দেখা হাইসা দিছে। পরে হুজুরেই কইল, পরে নানি কইল যে এই আসে বিষয় যে ওই তো নুপুরের আওয়াজ পায় ভয় পাইছে। পরে হুজুর বলল যে এটা আমি ওরে দেখে বুঝতে পারছি যে হয়তো কালকে রাত্রে কাজ করছে, ওই ভয় পাইছে। পরে হুজুরও বলল যে মানে ওই
মধুপুর মানে মধুপুর গোকুলনগর মানে এই দুইটা গ্রামের মাঝখানে একটা পরিত্যক্ত চিতাখোলা আছে। মানে আমরা ওই সময় এটা ওই 98 সালেই আমরা এটা দেখছি, পরিত্যক্ত দেখছি আমরা ওইখানে, মানে লাশপুরাইতে দেখি নেই, মানে পরিত্যক্ত। তো হুজুর বলল যে ওই পরিত্যক্ত ওই চিতাখোলার থেকে আপনার ওই আসে, ওই রাত্রে 3টার দিকে রওনা হয়, ওই আস্তে 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 পরে ওই মসজিদের কাছে একটা তাল গাছ দেখাইলো যে এই তাল গাছে ওই রেস্ট লয়। আর আপনার নাতি সম্ভবত এই শব্দ পাইয়েই ওই ভয় পাইছে। তো যাই হোক একটা গুড় পরা দিল। পরে আমি আর যতদিন ওইখানে কাজ করছি আমি আর নাইট করি নি গা। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমার লাইফের একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি ফার্স্ট টাইম ওরকমভাবে ফিল করতে পারিনি কখনো, বাট পরবর্তীতে যখন এটার হিস্ট্রিটা জানছি তখন আমি ফিল করছি যে না, সেদিন আদতেও কিছু একটা ছিল। ঘটনাটা হচ্ছে আমি যখন হাই স্কুল লেভেলে ছিলাম সেই সময় ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মঙ্গলবার। তো আমাদের গ্রামে আঞ্চলিকভাবে একটা কথা প্রচলিত আছে যে মঙ্গলবারে একটু ভূতের উপদ্রব বেশি থাকে, বা যাদের রাশি ভালো না, যাদেরকে আমাদের ক্ষেত্রে বলা হয় যে তুলা রাশিটা ভূত রাশি। তো যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলা হয় যে মঙ্গলবার রাতটাকে একটু সেফ ভাবে চলতে। তো আমার যেহেতু বৃষ রাশি, তো সেই ক্ষেত্রে তো আমি তখন ভাবতাম যে না, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো ঘুরতে পারি। আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপটার আবার একটা ব্যাড হ্যাবিট ছিল কি, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি রাত জাগতাম, ইভেন রাত বাইরে ঘুরতাম। সেদিন বের হয়েছি, মেইনলি আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে যেহেতু পরের দিন 21শে ফেব্রুয়ারি, তো আমাদের তো সামনে যে প্রাইমারি স্কুলটাতে তো পুস্তক ফুল অর্পণ করতে হবে আর কি। তো সেটার ক্ষেত্রে তো আমাদের ফুল কালেকশন করতে হবে। ফুল কিভাবে কালেকশন করব, আমাদেরটা যেহেতু একটু গ্রাম অঞ্চল, শহর থেকে একটু দূরে, তো সেক্ষেত্রে সচরাচর ওই সাইডে তো ফুলের দোকানগুলো থাকবে না। তো সেটার ক্ষেত্রে আমরা তখন কি করলাম যে আমাদের এলাকাতে অনেকের বাসার সামনে কিছুগুলো ফুল গাছ করে রাখে আর কি, ওরা বাগান টাইপের করে রাখে, ফুল গাছ লাগিয়ে রাখে। তো আমরা মেইনলি বের হয়েছি যে ওই টাইপের বাগানগুলো থেকে কিছুগুলো ফুল আমরা চুরি করব। ফ্রেন্ড সার্কেল মিলে এটা প্ল্যান করছি। চুরি করে আমরা তখন একটা ডালা তৈরি করে সেটা আমরা শহীদ মিনারের পুস্তক ফুল দিব আর কি। পরবর্তীতে আমরা আমাদের প্ল্যান মতো বের হয়েছি। যাই হোক, গাঁদা ফুল সংগ্রহ করলাম, বড়গুলা যেগুলো হলুদ কালারের ওইগুলো সংগ্রহ করেছি। আর এক বাসাতে ছিল কিছুগুলো ছোট ছোট টাইপের যে গাঁদা ফুল পাওয়া যায়, ওই টাইপের গুলো ছিল। তো আমরা মেইনলি ওইটাকেও নিয়েছি যে ওটা দিয়ে লাস্টে সাইডে বর্ডার দিব। এখন পরে যাওয়ার পরে এখন ছোট ভাইরা বলতেছে যে ভাইয়া এত কিলো নিয়ে আসা হলো, যদি মাঝখানে গোলাপ দিয়ে একটা হার্ট শেপ করে দিতাম তাহলে পরে ওটা আরো একটু সুন্দর লাগতো দেখতে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা 3 জনে তাহলে বের হই। তো সাথে আমি আমাদের এলাকার 2 জনকে নিলাম, সাকিব আকাশ, এদেরকে নিলাম। তো নিয়ে আমরা 2 জনে বের হয়েছি। তো বের হয়ে এখন আশেপাশে কয়েকটা বাসার দিকে ঘুরলাম, ঘুরে ফিরে আমরা তো ক্লাস পর্যন্ত আর গোলাপ ফুল পাই। তো সাকিবের বাসার সামনে আসার পরে দেন সাকিবকে বলতেছি যে সাকিব তাহলে পরে তো পেলাম না, তোর আর যেতে হবে না, তুই তাহলে বাসায় যা, যেহেতু আমার আর আকাশের বাসা পাশাপাশি, আমরা একসাথে চলে যেতে পারবো। তো পরবর্তীতে সাকিবকে বাসায় দিয়ে আমরা এখন বের হয়ে আসতে, এখন ওদের বাসার থেকে একটু সামনে আবার এক বাসাতে বড়য়ের গাছ ছিল, ওটা রাস্তার পাশেই। তো তখন একদম পুরোপুরি বড়য়ের সিজন, বড় অনেকগুলো গাছে পাকা শুরু হয়েছে। তো আমরা সেই টাইপের বড়গুলা, মিষ্টি মিষ্টি বড়গুলো আমরা সংগ্রহ করতেছি আর কি, গাছ থেকে গাছের নিচ। তখন পরবর্তীতে আমার সাথে যে ছিল ও রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে ফোন চাপ। তো সেই টাইমে তো ধরেন যে ছোট বাটন ফোনগুলো যেগুলো ছিল আইটেলের যে জাভা ফোনগুলো, এখন ওই টাইপের ফোনগুলোতে তো একদম ছোট্ট স্ক্রিন, তো একদম কাছে নিয়ে ফোন চাপতেছে আর আমি এসের থেকে বড় পারছি। এখন কিছুক্ষণ পরে হুট করে দেখি যে ওর ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছে। কি রে তুই ফ্ল্যাশ জ্বালিয়েছিস কেন? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে পারে তো আমাদের সমস্যা হয়ে যাবে। বড় পাড়ার জন্য তো কিছু বলবে না, যদি ওটা আমাদের এক বরাবর গাছ ছিল আর কি। বড় পাড়ার জন্য তো কিছু বলবে না, কিন্তু বলবে যে মেনলি এত রাত্রে তোরা কি করিস বাইরে, কারণ তখন অলরেডি প্রায় রাত 2:30-3টার মতো বাজে। তখন মেনলি বলবে যে এত রাতে তোরা কি করিস বাহিরে একসাথে। আমি ওর জন্য বলতেছি যে লাইট অফ কর, লাইট অফ কর। তো পরে ও আমারে কিছু বলে না, জাস্ট কিলে একটা কথাই বারবার বলতেছে ভাই তুই এখানে দেখি। তখন পরবর্তীতে আমি ও কয়েকবার ডাকার পরে এখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা বৃদ্ধ মহিলা টাইপের একটা অবয়, যে বয়স অ্যারাউন্ড 80+ হবে। 80+ হলে পরে মানুষ দেখেন যে এক টাইপের বাউন বা ছোট টাইপের হয়ে যায়, কিন্তু পুজো হয়ে যায় এরকম টাইপের একটা মহিলা বসে আছে রাস্তার উপরে, গায়ে একটা কম্বল জড়ানো, শীতের দিন। তখন ওই যে প্রায় 2:45-3টার মতো বাজে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে আমি এখন আমার মাথায় আর ওরকম কোনো কিছু আসেনি মেনলি, কারণ আমি তো বাসায় খুব বেশি একটা ওরকম থাকা হতো না, ম্যাক্সিমাম টাইম নানির বাসা আপুর বাসা এরকমই থাকতাম। ওটা দেখার পরে এখন পরবর্তীতে যে সেটা তো এমনিতে স্বাভাবিকভাবে অবাক হওয়ার বিষয় যে
এখন রাত প্রায় 3টার মতো বাজে, এই টাইমে এরকম একজন মানুষ রাস্তার উপরে কি করবে বা কি করতে পারে? আমরা যেটা লক্ষ্য করতেছি যে ওনার পায়ের কোনো আকৃতি আমরা বুঝতে পারতেছি না। আমার মাথায় যেটা আসতেছে যে হয়তো বা কম্বল মুড়ি দিয়ে আছে, যেটার কারণে হয়তো বা পাটা ঢেকে আছে বা বুঝতে পারতেছি না। একদম সামনাসামনি আমাদের সামনে, এই যে আমরা দাঁড়িয়ে আছি, উনি সামনে বসে আছেন 2-3 ফিট এরকম ডিস্টেন্স। স্ট্রাকচারটা বুঝতে পারতেছি না পারফেক্টলি। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি তো ধরেন যে জায়গায় কোনো কিছু আগে জানতাম, তো ওই জন্য আমার মাথায় ওরকম ভয়ের কোনো কিছু সহজে আসতে চাচ্ছে না। একবার আসতেছে আবার যুক্তি এসে দাঁড়া হচ্ছে পাশে, যে এরকমও তো হতে পারে যে হয়তো আশপাশে কোনো একটা বাসার বয়স্ক কোনো মহিলা, কারো দাদি বা এই টাইপের কিছু, তাহলে পরে হয়তো বা যে গ্রাম এলাকাতে হয় না এমন যে বাথরুমটা একটু পাশে থাকে বা উঠানের পাশে থাকে বাথরুম, কলপারে এরকম, তো হয়তো বা বের হয়ে বাথরুমে যাইতে গিয়ে হয়তো বা রাস্তার উপরে চলে আসছে ভুলবশত। গ্রামের যারা এরকম টাইপের বয়স্ক মহিলা থাকে তাদের ম্যাক্সিমামেরই চোখে দেখাচ্ছে যে একদম ম্যাচিউর ক্যাটারাক্ট থাকে। দ্যাটস ওয়াই ওনারা এমনিতেই রাত্রে কম দেখে, রাত্রেও কম দেখে, দিনও কম দেখে। আইডিয়ার উপরে চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দিনের বেলা যায় দেখুক, রাত্রে একদম পুরোপুরি অনেক সময় অনেকে আইডিয়ার উপরে চলে। তো ভাবছি যে এই টাইপের কিছু একটা হয়তো বা যে হাঁটতে হাঁটতে চলে আসছে। ছোট ভাই তো ভয় পাচ্ছে, তা আমি ওরা বলতেছি যে দূর, ভয় পাস না, এটা হয়তো বা দেখ কারো দাদিটা দিয়ে হয়তো বা বের হয়েছে বাথরুমে যাওয়ার জন্য, আসে হয়তো বা এখানে বসে পড়ছে, এখন মনে হয় চিন্তাছে না, হাতে তো লাইট নাই। পরে যাই এখানে আমি আবার ডাক দিলাম যে দাদি আপনি কোথাও যাবেন, আপনি কার কে, আপনার ছেলের নাম কি দাদি বলেন, তাহলে আমরা বাসায় দিয়ে আসি, রাস্তার উপর বসে আছেন কেন এত রাতে? এখন আমরা প্রায় 5-7 মিনিটের মতো রাগারাগি করলাম, ওই জায়গা থেকে নো রেসপন্স। উনি কিছুই করতেছে না, জাস্ট দেখতেছি যে মাথাটা এরকম ভাবে নিচের দিকে করে একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছে। হাত বোঝা যাচ্ছে যে কম্বলের ভেতরে দিয়ে যে রাখছে, কিন্তু পা বোঝা যাচ্ছে না। আমরা ভাবতেছি যে, আমার মাথায় আসতেছে যে কম্বলটা মুড়ি দিয়ে আছে, অথবা ওরকম ভাবে কম্বলটা একদম পুরোপুরি একটু বড় টাইপের কম্বল থাকলে তো সুই সুই থাকে একদম, হয়তো সুই সুই হয়ে আছে, ওই জন্য ছায়াতে বুঝতে পারতেছি না। বাট ওইটার যে মুখ যে দেখবো, মুখও বোঝা যাচ্ছে না। তো আমি ভাবছি কিছু না, দেখতে কেমন মনে হচ্ছে যে ঘাড়ের উপর থেকে শুধু কিছুগুলো চুল আছে, ফেস টেস কোনো কিছু বা মাথা টাথা কোনো কিছু নেই। তো এখন পরবর্তীতে যাই সেটা কিছুক্ষণ ডাকার পরে যখন কোনো রেসপন্স পেলাম না, জাস্ট গেলে একটা দেখলাম যে 2বার থুথু করে থুথু ফেললো। তখন যাই সেটা একটু আমার নিজের ভিতরেও একটা ভয় আসতেছে যে কিরে, এরকম একটা টাইমে এতক্ষণ যাবত ডাকতেছি, কোনো বাড়ির মহিলা হলে পারেও এতটুকু কাছ থেকে আমার মতো ছেলে যদি কথা বলে তাহলে তো অ্যাটলিস্ট শোনার কথা, রেসপন্সও করতেছে না, কোনো কিছু জবাব না দিয়ে বারবার শুধু থুতু ফেলে যাচ্ছে, তাহলে পরে কোনো রেসপন্স নেই। তখন আমার নিজের ভিতরে এক ধরনের ভয় কাজ করা শুরু হলো যে এটা কি আদতে অশরীরী কোনো কিছু। এখন পরবর্তীতে দেখলাম যে আমার পাশে যে আমার ভাইটা ছিল, ও বারবার শুধু আমাকে একটা কথা বলতেছে, চল সাকিবদের বাসায় গিয়ে বিপ্লব ভাইকে সাকিবদের নিয়ে লাইট নিয়ে এসে দেখি যে এটা কি। থুতুটা যে ফেলছে ওটা একদম সাধারণ মানুষের মতো ফেললো। তো পরে ডাকাডাকি পরে যখন কোনো রেসপন্স করলো না, তো পরবর্তীতে ভাবলাম যে তাহলে পরে যাই, যেহেতু এতবার করে বলতেছে যে সাকিবদের বাসায় যাই, ডাক দিয়ে নিয়ে আসি, তাহলে যাই ডাক দিয়ে নিয়ে আসি। এখন ডাক দিয়ে নিয়ে আসতে যায়, সে টাইমে যাই খেলে ধরেন যে ওদেরকে নিয়ে আসছি, আসার পরে দেখি যে আর ওই জায়গাতে কোনো কিছু নাই। ইভেন আমরা যে এত কাছ থেকে যে দেখলাম যে 2বার করে থুথু করে যে থুতু ফেললো, একটা মানুষ থুতু ফেললে তো সচরাচর সেটা শুকাতে গেলে পরে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে, জায়গাটা ভেজা কিন্তু থাকবে অ্যাটলিস্ট। আমরা গেছি আসছি সর্বোচ্চ গেলে পরে 3 থেকে 4 মিনিট হবে, যা লাইট টাইট নিয়ে সবকিছু আসছি, আসার পরে দেখি যে ওই জায়গাতে কোনো মানুষের অস্তিত্ব নাই বা ওই টাইপের কোনো কিছুরই অস্তিত্ব নাই। ওই জায়গাতে যে থুতু যে ফেললো, ওদের বাসাটা একদম পাশে। যদি ওই রকম বয়স্ক যদি মানুষ হতো, সেটা তখন আমার মাথাতেও আসলো যে যদি ওই রকম বয়স্ক একটা মানুষ হতো, তাহলে পরে তো তার এইটুকু সময়ের ভেতরে মুভ করে চলে যাওয়া পসিবল বা কোথাও মুভ করা পসিবল না। আমরা তো আশপাশে তো একটু আবার খুঁজে দেখলাম, কিছু দূরের ভেতরে তো খুঁজে দেখলাম, তো পরবর্তীতে দেখি যে নাই। তখন মেইনলি দেখাচ্ছে যে একটা ফিলিংস আসলো ভিতরে যে এতক্ষণ তাহলে কার সাথে দাঁড়িয়ে থেকে কি কথা বলছিলাম, ওটা আসলে কি ছিল। তো পরবর্তীতে সেদিন রাত্রে বাসা যাওয়া হলো না, সাকিবদের বাসাতে থেকে গেলাম আমরা। পরের দিন সকালবেলা উঠে দেন তারপরে বাসায় গেছি। তা আমার পাশে যে আমাদের ছোট ভাই ছিল, ওই জিনিসটা দেখার পরে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কিছুগুলো কবিরাজি চিকিৎসা হয় যে ভয় পাইলে পরে পিঠে থাল লাগে, যে কাঁসার থালা মন্ত্র পরে পিঠে লাগাই দেয়, যে ওদের বিশ্বাস অনুযায়ী যে কাঁসার থালাটা সে ভয়গুলোকে মানুষের ভেতর থেকে চুষে নেবে, এরকম টাইপের কিছু। তো মানুষ যখন এক্সট্রিম লেভেলের কোনো কিছুতে ভয় পায়, তো তাকে দেখা যাচ্ছে যে ওরকম ধরনের ট্রিটমেন্টটা করা হয়। আর আমার ওই ছোট ভাইটাকে ওকে ওরকম করা লাগছিল। ইভেন ও প্রায় 2 মাসের মতো মাছ মাংস কোনো কিছু খায়নি, শুধু সবজি খেয়েছিল। পরবর্তীতে যখন আমার ভয়টা আরো প্রগাঢ় হলো, ওটা হলো কিভাবে যে ওই জায়গাটাতে যুদ্ধের সময় কিছু সম্ভ্রান্ত পরিবার থাকে না এলাকাগুলোতে, ওই টাইপের একটা পরিবারের মানুষজনরা মিলে একজনের কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য একজনকে হত্যা করে, ইভেন হত্যা করে তাদের বাসার নিচে ওইখানে কবর দিয়ে দিচ্ছে। তো লোকমুখে প্রচলিত আছে যে ওরই আত্মাটা অশরীরী হয়ে এই সাইডে ঘুরে বেড়ায়। তো ওকে হত্যা করেছিল কিভাবে, ওর 2 হাত কেটে ফেলেছে, মাথার থেকে পা পর্যন্ত একদম পাওয়ার নিচের টুকু কেটে ফেলেছে পুরোটুকু, আর এই সাইডের থেকে গলা কেটে ফেলেছে। এরকম টাইপের করে হত্যা করে দেন, তারপরে ওকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে দিচ্ছে আর কি। তো এরকম টাইপের একটা অশরীরী কথা আমাদের এলাকাতে প্রচলিত আছে। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যারাই দেখছে তারা ওর কোনো পা দেখতে পায় না, ওকে যদি মুভ করতে দেখে কিভাবে যে 2 হাতের উপরে ভর করে, আর যেহেতু মাজার নিচ থেকে পাটুকু কেটে ফেলা,
দ্যাটস ওয়াই মাজার উপরে ভর দিয়ে দিয়ে চলাচল করে বা আগায়। তো আমাদের আঞ্চলিক ভাষাতে যে ভর করে করে যে আগানো, এটাকে বলা হয় হচ্ছে ছেচর দিয়ে আগানো। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যেহেতু দেখা যাচ্ছে যে শুধু কোমরের উপরে মাজার উপরে ভর দিয়ে দিয়ে আগায়, তো দেখা যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলতে হচ্ছে গোয়াজ। অনেকটা মিলে গেছে। এটা মিলার পরে দেন আমরা যেটা দেখছি, তখন যে আমার মাথায় মেইনলি রিয়েলাইজ হয়েছে যে আমরা যেটা দেখছি ওটারও তো আমরা ফেস বা মাথা এরকম কোনো কিছু তো ওরকম ভাবে দেখতে পারিনি বা বুঝতে পারি নাই। তো পরবর্তীতে যে যখন এটা কথাটা শুনলাম, শোনার পরে তো বুঝলাম যে না, ওর পায়ের নিচ থেকে নিচের পাটুকু আলাদা করে কেটে ফেলা হয়েছে, মাথা আলাদা করে কেটে ফেলা হয়েছে। তারপরে স্বাভাবিকভাবে তো তাহলে তো তার পায়ের নিচ থেকে ওইটুকু নাই। তো দেখা গেল যে হয়তো বা এরকম কোনো কিছু একটা অশরীরী আকার নিয়ে ওই সাইড দিয়ে ঘোরাঘুরি করে। ওই এরিয়ার জায়গাটুকু ছিল ওই লোকের থেকে ওরকম ভাবে দেখা যাচ্ছে যে আপনার হত্যা করে দেন, তারপরে লিখে দখল করে নিচ্ছে। পরবর্তীতে ভয় যেটা হলো আর কি, তো আমাদের বাহির থেকে আমাদের কাছের যে বাজারটা যেতে গেলে পরে মাঝখানে ওই জায়গাটুকু পড়ে। তো অনেক সময় যদি মাঝে মাঝে রাত্রে যদি ঘুরতে বের হতাম, এই ঘটনা পরে থেকে তো সচরাচর ওরকম আর রাত্রে বের হওয়া হতো না, কারণ বাহির থেকে শোনার পরে তারাই আর অ্যালাউ করে নাই। তো পরবর্তীতে যখন যাই সেটা মাঝে মাঝে বাজারে যাওয়া লাগতো। তো যদি দেখা যাচ্ছে যে একটু রাত হয়ে গেছে, রাস্তায় কেউ নাই, গ্রাম এলাকাতে সচরাচর কিন্তু 9টা সাড়ে 9টার ভেতরেই লোকজন সবাই বাসায় চলে যায়। তো দেখা গেল যে সাপোজ 10টার দিকে যদি আমার একটু বাজারে আসা লাগে, তো মাঝখানে তো ওই জায়গাটুকু পড়ে। একা একা বাজারে আসতে নিলে পরে কেমন যেন একটা নিজের ভেতরে শিহরণ কাজ করতো যে এই জায়গাতে যে যাচ্ছি, যদি এরকম কোনো কিছু আবার চোখে পড়ে একা একা, তাহলে কেমন হবে। এই জায়গাতে এরকম কিছু একটা ছিল বা এরকম কিছু একটা আছে, বা যদি হুট করে এখন সামনে চলে আসে তাহলে কি করবো।